জীবনে কিছু কিছু পরিস্থিতিতে ভালোবাসা মানুষের জন্য খুব বড় অন্যায়ের কাজ হয়ে দাঁড়ায়। ভালোবাসা মানুষকে আসলেই পরিবর্তন করে। মানুষ যেমন পরিবর্তনশীল, তার থেকে দ্রুতগতিতে পরিবর্তন করে তার অবস্থার, সেটা কাউকে ভালোবাসাটা। আর যদি সেটা আমার মতো এতটাই অন্যায় হয়ে থাকে, তাহলে পরিবার, পরিবেশ, পরিস্থিতি, সমাজ আর নিজের অবস্থানটাকে একদম মুহূর্তের মধ্যেই বদলে যেতে বেশি সময় লাগে না। আমার জীবনে সবচেয়ে বড় ভুল ছিল ভাইয়ার সিনিয়র শালিকে প্রথম দেখাতেই পছন্দ করাটা। অবশ্য পছন্দ করতাম বললে ভুল হবে, তার থেকে একটু বেশি। জানতাম না ততদিনে ভালোবাসে কিনা, কারণ কয়েকটা দিন হলো আমাদের দেখা হয়েছিল। আমার মনে হয় এই অল্প সময়েও কেউ কাউকে ভালোবাসতে পারে। আমি সেটা প্রকাশ করার আগেই আমার দ্বারা এত বড় অন্যায় হয়েছিল, সেটা আমি নিজেই স্বীকার করেছি। হ্যাঁ, এটা আমার অন্যায় ছিল। পৃথিবীর সবচেয়ে ঘৃণিত আর জঘন্যতম কাজের মধ্যে একটা করেছিলাম আমি। অবশ্য সেটা সজ্ঞানে নয়, অজ্ঞান থেকে এরকম কিছু করেছিলাম। আর যখন বুঝতে পেরেছিলাম, তখন অনেকটা দেরি হয়ে গিয়েছিল। যাকে প্রথম দেখাতেই মনের কোণে জায়গা দিতে শুরু করেছিলাম, তাকে একটা সময় এই বাজে পরিস্থিতির কারণেই ভালোবাসতে আরম্ভ করেছিলাম। কিন্তু ততদিনে আমাদের দুজনেই বিয়ে হয়ে গিয়েছিল। ওই বাজে পরিস্থিতির পরে আমাদের বিয়ে হওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না, কারণ ভাইয়ার আর শ্বশুরবাড়ির লোকজনের সম্মান বলে কথা, আর সেখানে মান সম্মান বজায় রাখতে হবে। আব্বু অনেক রিকোয়েস্ট করেছিল, তারপর থেকে বাসায় কেউ আমার সাথে ভালো মতো কথা বলতো না। আর যাকে বিয়ে করেছিলাম, যে মানুষটাকে ভালোবাসার পরও বলতে পারেনি, তার আগেই তার সাথে এমন বাজে কাজ করে ফেলেছিলাম, যার জন্য নিজের ভেতরে আমাকে অপরাধ বোধ থেকে কুরে করে খাচ্ছিল। আমি সবই সহ্য করে নিতাম ততদিন অবধি, যতদিন সে আমাকে অপেক্ষা করাতো। কিন্তু এইরকম একটা পরিস্থিতি সেদিন সৃষ্টি করেছিল, যার জন্য বাধ্য হয়ে বাড়ি, পরিবার, সমাজ আর কাছের মানুষগুলোকে ছেড়ে এসেছিলাম। অবশ্য ততদিনে আমার পরিবারের কেউ আমার সাথে আর তেমন করে কথাই বলতো না। তাদের আপনজন শুধুই আমি ভাবতাম। ঈশানের ভাইয়ার বিয়ের এক সপ্তাহ আগে থেকেই ঈশান তার ভাইয়ার শালিকাকে দেখেছিল। মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করলেই মেয়েটা ঝাঁঝালো মরিচের মতো বেশ খানিকটা অহংকার আর ভাব নিয়েই দূরে সরে যেত, যার কারণে ঈশান কথা বলার সুযোগ পেলেও মেয়েটা নিজেকে খুব রূপবতী মনে করে দূরে সরে যেত। আর ঈশান যতই চেষ্টা করছিল, ওই মেয়েটা ওকে ততই ইগনোর করছিল। তাতেই বুঝে গেছিল এই মেয়েটা ছেলেদের হয়তো পছন্দ করে না, কিন্তু বন্ধুদের বিষয়টা জানালে ওরা বলেছিল, দেখ, যেটা হবার নয় সেটা নিয়ে চিন্তা করিস না। তাছাড়া একটা বাড়িতে তোদের সম্পর্কটা অন্যরকম হয়েছে, সেখানে গিয়ে তুইও এর মধ্যে আর এক ঝামেলা পাকাস, তাহলে বিষয়টা খুব বাজে হবে। মেয়েটা তোর থেকে দূরে থাকতে চায়, কারণ তো এটাও হতে পারে যে তুই ওর বোনের দেওর। তাছাড়া একটা সম্পর্কের মধ্যে তোরা আরেকটা সম্পর্ক কিভাবে করবি? এটা না হলে তো আর একটা কারণ হতেই পারে। না মানে আমি বলছিলাম কি, মেয়েটার তো অন্য কোথাও সম্পর্ক থাকতে পারে, সেজন্য হয়তো তাকে ইগনোর করছে। না রে, আমি খোঁজখবর নিয়েছি, বিশ্বাস কর। আমি ওর বান্ধবীদের সাথেও কাল বিয়েতে গিয়ে কথা বলেছিলাম। ওরা বলল যে কোনো ছেলেকে ওর পছন্দ নেই, তবে অনেকগুলো ছেলে পেছনে পড়ে আছে, কাউকে পাত্তা দেয় না। তাই ভেবেছিলাম আমি যদি একটু ট্রাই করি, হয়তো হলেও হতে পারে। কিন্তু ম্যাডামের ভেতরে তো অহংকার আর দেমাগে ভরা। ম্যাডাম তো আমার সাথে কথাই বলতে চায় না। যদি ভালোবেসে থাকিস, ভালো লেগে থাকে, তাহলে পরিবারকে গিয়েই বল, তাহলেই হয়। খামোখা এসব ঝামেলার মধ্যে জড়ানোর খুব বেশি প্রয়োজন আছে বলে আমি মনে করি না। ঈশান এই বিষয়টা নিয়ে ভেবেছিল, সাহস পাচ্ছিল না। সেদিন বিকেলেই ভাইয়ার সাথে তার শ্বশুরবাড়িতে যেতে হলো। সেখানেই বেশ আদর আপ্যায়নে ছিল রাতটা, কিন্তু রাতে যে ওই বাড়িতে ও বাজে কিছু খাবে আর তারপর এরকম একটা পরিস্থিতির সৃষ্টি হবে, ঈশান সেটা ভাবতেও পারেনি। কারণ রাতে ভাইয়ার শ্বশুরবাড়িতে একটু পার্টির মতো আয়োজন করা হয়, যেখানে জুস আর বিভিন্ন ধরনের ড্রিঙ্কসের ব্যবস্থা করা হয়। ঈশান একটু জুস খেয়েছিল, আর সেই জুসে মেশানো ছিল অ্যালকোহল টাইপের কিছু একটা, জীবনে যা কখনো ছুঁয়েও দেখেনি। সেটা যদি প্রথমবার খায়, তাহলে তো শরীরের উপর বাজে প্রভাব পড়বেই। তাই ঈশানেরও নিজেকে কন্ট্রোল করে নিতে খুব বেশি সমস্যা হচ্ছিল।
ঈশান সেখান থেকে উঠে রুমের দিকে যেতে নিয়েছিল। ওকে একটা রুম দেওয়া হয়, আর রুমটা ছিল ঈশানের ভাইয়া শালিকা, অর্থাৎ বেআইনের রুমের পাশের রুমটা। যখনই শরীরটা খুব বেশি খারাপ লাগছিল, তখন ঈশান উঠে এসে রুমের দিকে চলে যাওয়ার জন্য কয়েক পা এগোতেই মাথাটা কেমন যেন করতে আরম্ভ করে। শরীরের মধ্যে অদ্ভুত রকমের এক অনুভূতি হতে থাকে। ঈশান যখনই ওই মেয়েটার রুমের সামনে আসলো, তখনই মাথাটা চক্কর দিয়ে ওঠে। ঈশান দরজা ধরে সেখানেই দাঁড়িয়ে পড়ে। এবার মেয়েটার রুমের ভেতর থেকে এমন কিছু দেখেই তাড়াহুড়ো করে এসে ঈশানের সামনে দাঁড়ায়। ঈশান নেশালো চোখে মেয়েটার দিকে তাকাতেই ও কিছু বলার আগে মেয়েটা বলতে লাগলো, কি হয়েছে আপনার? এরকম দেখাচ্ছে কেন? আপনার কি আর শরীর খারাপ লাগছে? আপনার বলুন, কি হয়েছে আপনার? জানি না, জোশ খাওয়ার পর থেকে এরকম হচ্ছে। বলছিলাম আমাকে একটু রুমের দিকে দিয়ে আসবেন, হাঁটতে পারছি না, মাথাটা কেমন যেন করছে। মিসমি কেমন করে যেন তাকালো। তারপর কিছু একটা ভেবে ঈশানের একটা হাত কাঁধের উপর দিয়ে হেঁটে একটু যেতেই ঈশানের মনে হতে লাগলো যে আর কিছুক্ষণেই হয়তো সেন্সলেস হবে। কিন্তু এই মুহূর্তে মেয়েটার শরীর থেকে অদ্ভুত ধরনের একটা স্মেল আসছে, যেটা খুব তীব্রভাবে এসে নাকে লাগছে। ঈশান কিছুক্ষণ মেয়েটার এমন ভয়ার্ত আর চিন্তিত চেহারার দিকে তাকিয়ে রইল। ওকে রুমে আনতেই যখনই দরজাটা জোরে ঠেলে দিল, দুজন ঢোকার পর দরজাটা একাই কেমন যেন লক হয়ে গেল। তারপর যখন মেয়েটা ওকে বেডে শুয়ে দেয় আর তারপরেই চলে যেতে নিল, হুটহাট করে মিসমির মাথাটাও চক্কর দিয়ে ওঠে। ও ধপ করে বিছানায় বসে পড়ে। তারপর আর কিছুই মনে নেই দুজনের কারো। পরদিন সকালে ঈশানের ঘুম ভাঙে খুব অদ্ভুতভাবে, কারণ কারো কান্নার শব্দটা ওর কানে আসছিল, যেটার জন্য প্রথমে মনে হয়েছিল কেউ একজন গুনগুন করে পাশে বসে কাঁদছে। তারপর যখন চোখ মেলে তাকায়, বুঝতে পারে যে কেউ একজন একটা চাদর গায়ে কেমন যেন জড়িয়ে দুই হাঁটুতে মুখ গুজে কান্না করছে ওর পাশে বসেই। ঈশান অবাক চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে তারপর হুটহাট করে উঠে বসে আর নিজের দিকে একবার তাকিয়ে পাশে থাকা মেয়েটার দিকে তাকাতেই বুঝতে পারে ওদের দুজনের গায়ে একটা সুতো পর্যন্ত নেই, শুধু মেয়েটার নিজের শরীরটা একটা চাদর দিয়ে ঢেকে রেখেছে। ঈশান যখনই উঠে বসে, পাশে থাকা মেয়েটা ওর দিকে তাকালো। ঈশানের চোখ জোড়া বড় বড় হয়ে গেল, কারণ পাশে মিসমি বসে আছে। মেয়েটাকে একদম বিধ্বস্ত লাগছে দেখতে। মিসমির গলায় ঘাড়ে অসংখ্য কামড়ের দাগ, নাক মুখ আর পুরো চেহারাটা কেমন লাল হয়ে আছে। আপনি খাচ্ছেন কেন? এই কথাটা বলে যেন জীবনের সবচেয়ে বড় ভুল করে ফেললো, কারণ মেয়েটা ওকে সাথে সাথে কষে একটা থাপ্পড় বসালো আর বলতে লাগলো, কাল রাতে আমার সাথে উল্টোপাল্টা করে এখন বলছিস আমি কাঁদছি কেন? তোর লজ্জা করে না? একটা মেয়ের শ্লীলতাহানি করেছিস, তার সাথে বিয়ের আগে জোর করে এমন কিছু করে এখন এমন একটা ভাব করছিস যেন মনে হচ্ছে তুই ভাজা মাছটা উল্টে খেতে জানিস না। ঈশান মেয়েটার কথার মাথা মুন্ডু কিছুই বুঝতে পারছিল না। কাল রাতে দুজনেই অ্যালকোহল টাইপের কিছু একটা খেয়েছিল। ঈশানের কেন জানি মনে হচ্ছিল, কারণ মেয়েটা যখন চলে যেতে নিয়েছিল ওর মাথাটাও কেমন চক্কর দিয়ে ওঠে। তারপর ঈশানের পাশেই বসে পড়ে, আর কিছুই ঈশান মনে করতে পারছে না। ও কিছুক্ষণ মাথার চুলের দুই পাশে চেপে ধরে আর সবটা মনে করার চেষ্টা করে রাতে কি হয়েছিল। তারপর যখন চোখের সামনে সব কিছুই স্পষ্ট হতে লাগলো, বুঝতে পারলো যে ও অস্বীকার করতে চাইলেও এটা মিথ্যে নয়, যে রাতে ওদের মাঝে যেটা হয়েছে সেটা বিবাহ বহির্ভূত অবস্থায় কোনো ছেলে কোনো মেয়ের সাথে করলে সেটাকে ধর্ষণ বলাই চলে। তার উপর মেয়েটা যেভাবে কাঁদছে তাতে তেমনটাই মনে হচ্ছে। ঈশান অসহায়ভাবে তাকিয়ে রইল। ঈশানের মাথাটা যখনই ঝিমঝিম করতে লাগলো, বুঝতে পারলো রাতে কিছু তো একটা বাজে খেয়েছিল, যার জন্য এরকম পরিস্থিতি হয়েছে। যে সময় এসব কিছু হয়েছে তখন ওর মনেই ছিল না যে কি হয়েছে না হয়েছে।
তারপর যখন হুঁশ ফিরল তখন বুঝতে পারলো জীবনের সবচেয়ে বাজে আর ভুল কাজটা কাল রাতে ওর দ্বারা হয়ে গেছে। সব কিছু বুঝে ওঠার আগেই এখন এই ভুলটা কি করে শুধরাবে সেটা ভেবে শেষ করার আগে এই বাসার লোকজন এসে ওদের এই অবস্থাতে দেখে অবাকের চরম সীমায় পৌঁছালো। মেয়েটা কান্না করতে করতে সবটা বলে আর নিজের কোনো দোষ গুণ না স্বীকার করেই ঈশানকে খুব বাজেভাবে সবার সামনে তুলে ধরে। আর সেটাই স্বাভাবিক, ঈশান যা করেছে সেটাতে এরকমটা হবারই কথা ছিল। ছেলেটা চুপ করেছিল। তারপর ওর আব্বু আম্মুকে ডাকা হয়। ওর আব্বু আম্মু বাসায় আসলে যখন ঈশানকে জিজ্ঞেস করে এরকম কিছু করেছে কিনা, তখন মেয়েটা কাঁদতে কাঁদতে অনেক কথাই বলল। তারপরেও ঈশান বারণ করেনি, যেটা সত্যি সবটাই বলল। শুধু বলেছিল এসব সজ্ঞানে থেকে করেনি, কিন্তু বাজে কিছু খেয়েছিল। কেউ যার জন্য এরকম কিছু হয়েছে এসব কেউ বিশ্বাস করতে নারাজ ছিল। তার উপর ঈশান অনেকবার রিকোয়েস্ট করতেও কেউ বিশ্বাস করেনি। আব্বু আর ভাইয়া নিজের মান সম্মানের কথা ভেবে ভাইয়া ওকে ইচ্ছে মতো মারল কোমরের বেল্ট খুলে। ভাবি ওকে হাজারটা অভিশাপ দিচ্ছিল আর ভাবির আম্মু তো কাঁদছিল তার মেয়েকে জড়িয়ে ধরে রেখে। ভাবির আব্বু তাকে পুলিশে দেওয়ার কথা বলছিল, হাজারটা শাস্তি আর ওদের সম্পর্কটা ভেঙে দেওয়ার চেষ্টা করছিল। নতুন তৈরি হওয়া ভাইয়ার সম্পর্কটা নিয়ে অনেক কথাই তুলছিল। তখন আব্বু অনেক রিকোয়েস্ট করে আর বলে তার ছোট মেয়েকেও পুত্রবধূ করবে। এসব শোনার পর মেয়েটা বিয়ে করতে নারাজ ছিল, কিন্তু অনেক বোঝানোর পর দুপুরের দিকে দুজনের বিয়ে হয়। কিন্তু ঈশান ভাবতেও পারেনি যে বিয়েটা করে নিলেও কোনো সমস্যার সমাধানই হবে না, আরও সমস্যাটা জটিল হবে। ঈশানের কল্পনার বাইরে ছিল যে বিয়ে করলে হয়তো কোনো কিছু ঠিক হওয়া তো দূরে থাক, উল্টো ব্যাঠিক হয়ে যাবে। আর সেটাই হয়েছিল, কারণ মিসমি সেদিন রাতে ঈশানের রুমে এসে চুপ করেছিল। ঈশান দরজা আর লাইটটা অফ করে দিয়ে এসে মেয়েটার সামনে বসে ভেবেছিল এত কিছুর পরে যে সম্পর্কটা হলো আর যাকে প্রথম দেখাতেই ভালোবেসেছিল তাকে এরকম একটা পরিস্থিতিতে বিয়ে করতে হলেও এখন সবটা সত্যি বলে দিবে। কিন্তু সব সত্যিটা বলার আগেই ওর কাছে মাফ চেয়ে নিতে হবে, সব কিছু নতুন করে শুরু করবে। ঈশান তাই করার জন্য মেয়েটার যখনই একটা হাত ধরে সাথে সাথে মেয়েটা এক ঝটকায় হাতটা ছাড়িয়ে নিয়ে বলতে আরম্ভ করে, লজ্জা করে না তোর? এরপরেও তুই আমার কাছে এসেছিস? তোর থেকে তো একটা রাস্তার পশুও ভালো, যে কিনা বারবার চাহিদার লোভে নিজের সঙ্গিনীর কাছেও আসে না। এত কিছুর পর দুজনের বিয়ে হয়েছে শুধু সম্মানটা বাঁচানোর জন্য, আর তুই ভাবছিস আমি তোর সাথে সংসার করবো? আমি তোকে অভিশাপ দিচ্ছি, তোর কখনো ভালো হবে না, তুই ভালো হতে পারবি না। দেখবি সবাই তোকে ছোট ভাববে। আর আজকে যেভাবে তুই আমাকে বিয়ে করেছিস না, তোর সাথেও এর থেকে খুব খারাপ কিছু একটা হবে, দেখে নিস। পৃথিবীতে তোকে ভালোবাসার মতো কেউ থাকবে না, সবাই তোর থেকে দূরেই চলে যাবে। ঈশান সেদিন অসহায়ভাবে তাকিয়েছিল। হাজারবার মেয়েটাকে সরি বলেছিল, পা ধরে মাপ পর্যন্ত চাইতে গিয়েছিল, কিন্তু তারপরেও মেয়েটা ওর কোনো কথা শোনেনি। তারপর থেকে ঈশানের কাছে যেন ওর পরিবারটাই একটা অচেনা অজানা জায়গা হয়ে ওঠে। প্রত্যেকটা মানুষ ওকে এমনভাবে ছোট করে আর এমনভাবে কথা বলে, যার জন্য ঈশানের প্রত্যেকটা সময় মনে হতো জীবনে এরকম একটা পরিস্থিতি আসার থেকে কোনো দুর্ঘটনায় পড়ে ওর মৃত্যু হয়ে গেলেও অন্তত আর যাই হোক ওকে এমন একটা বাজে পরিস্থিতির শিকার হতে হতো না। অন্তত এতে কারো সামনে ছোট হতে হতো না। পৃথিবীর মায়া হয়তো ত্যাগ করত, কিন্তু কেউ ওকে এত বাজে ভাবতো না। ঈশান প্রতিটা পদে প্রতিটা মুহূর্তে পরিবার থেকে অবহেলিত হচ্ছিল, আর মিসমি ইগনোর করছিল ওকে, যাকে এত ভালোবাসলো। অবশ্য মেয়েটাকে ভালোবাসে সেটা বিয়ের পরেই বুঝতে পেরেছিল, কারণ মিসমির দেওয়া
প্রত্যেকটা আঘাত ঈশানের বুকে গিয়ে লাগতো। যতবার ও শরীরে আঘাত করেছে ততবার মনে হতো কলিজাটা ভেতর থেকে বেরিয়ে হাতে চলে আসছে। আর এমন এমন কথা মেয়েটা মুখ দিয়ে বের করতো যা ঈশান ওর থেকে কল্পনাও করতে পারেনি। ঈশান ভেবেছিল যে বিয়ের কয়েকটা দিনের মধ্যেই আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে, তারপর পরবর্তীতে মিসমিওকে মেনে নিবে, ওদের সংসারটা সুখের হবে। কিন্তু সেটা হয়নি। আব্বু আম্মু ঈশানকে পরিবারের সব রকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করেছিল, যার জন্য ঈশান নিজে কিছু করার চেষ্টা করছিল। অনেক চেষ্টার পর বন্ধুর একটা আব্বুর কোম্পানিতে একটা জব নিয়েছিল। জবটা বেশ ভালো হলেও লাইফের পরিস্থিতিটা খুব বেশি বাজে ছিল। মেয়েটার থেকে প্রতিনিয়ত বাজে কথা শুনতে হতো। তারপর যখন দিয়ে 2 মাসের মাথায় সেদিন হঠাৎ করে মিসমি অসুস্থ হয়ে পড়ে। ঈশানকে তখন আম্মু অনিচ্ছা সত্ত্বেও ফোন করেছিল, বলেছিল মিসমি অসুস্থ হয়ে পড়েছে। ঈশান সেদিন অফিস থেকে ছুটি নিয়ে একটা ডক্টর নিয়ে বাসায় চলে যায়, কিন্তু বাসায় গিয়ে দেখতে পারে মেয়েটা বেডে শুয়ে আছে। সবাই ওর দিকে ফ্যাল করে তাকিয়ে আছে। ডক্টর এসে মিসমিকে ভালোভাবে চেক আপ করে তারপর প্রেগনেন্সি কিটটা হাতে দিয়ে চেক আপ করে আসতে বলে। মেয়েটা কিছুক্ষণ পরে বাইরে এসে ডক্টরের দিকে সেটা এগিয়ে দিলেই বুঝতে পারে মিসমি অন্তঃসত্ত্বা। আর তাতে ঈশানের খুশির সীমানা ছিল না। ছেলেটা খুশিতে আত্মহারা হয়ে পড়েছিল, কিন্তু এই খুশিটা ওর বেশিক্ষণের জন্য ছিল না। সবাই ওর দিকে কেমন করে তাকাচ্ছিল, তাতে ঈশানের মুখটা কালো হয়ে গেছিল। তারপর যখন মিসমির মুখে দিকে তাকিয়েছিল বুঝতে পেরেছিল যে অনিচ্ছাকৃত প্রেগনেন্সির কারণে মেয়েটা খুবই বিরক্ত। তার উপরে হয়তো ঈশানের উপর ওর এরকম আদিক্ষেতার কারণে প্রচুর পরিমাণে রেগে আছে। ঈশানের আব্বু আম্মু ভাইয়া ভাবি সবাই রুমের বাইরে চলে গেলে ঈশান এসে সামনে বসে আর হুটহাট করে মেয়েটাকে জাপটে জড়িয়ে ধরতেই মিসমি জোর করে ঈশানকে ছাড়িয়ে নেয়। তারপরও ঈশান মেয়েটার মুখের 2 পাশে হাত রেখে সারা মুখে পাগলের মতো চুমু দিয়েছিল। মেয়েটা একটা সময় ওকে ধাক্কা মেরে দূরে সরিয়ে দিয়ে বলতে আরম্ভ করে, তুই কি ভেবেছিস এই বাচ্চা আমি রাখবো? কখনোই না। তোর মতো একটা জানোয়ারের বাচ্চা আমার গর্ভেও বেড়ে উঠবে, আর সেটা আমি হতে দেবো? তুই যদি ভেবে থাকিস এই বাচ্চার দিকে তাকিয়ে আমি তোকে মাফ করে দেবো আর সব সমস্যার সমাধান হয়ে যাবে, তাহলে ভুল করছিস। আমি অ্যাবর্শন করেই ফেলবো, দেখিস। ঈশান অবাক হয়েছিল। প্রথমে মেয়েটার সাথে স্বাভাবিকভাবে কথা বলার চেষ্টা করলেও মেয়েটা ওকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, আরও হাজারটা বাজে কথা বলে। এই ঘটনাটা নিয়ে 2 সপ্তাহ অবধি মিসমি ঈশানের সাথে অনেক বেশি সিন ক্রিয়েট করে। ঈশান শেষ একদিন মিসমি পায়ে জড়িয়ে ধরে কেঁদেছিল আর বলেছিল, দয়া করে আমার বাচ্চাটাকে মেরো না। তোমার যা খুশি তুমি আমার সাথে করো। ওর তো কোনো অন্যায় নেই, ও তো কোনো অন্যায় করেনি। অন্যায় যদি করে থাকি সেটা আমি করেছি। তুমি আমাকে যা খুশি শাস্তি দাও, তারপরে ওর সাথে কোনো প্রকার অন্যায় করো না। আমি কথা দিচ্ছি ও তোমাকে কখনোই আম্মু বলে ডাকবে না। ও তো আমার সন্তান। আমার মতো খারাপ হোক বা ভালো হোক, আমি ওকে কখনোই বুঝতে দেব না যে তুমি ওর আম্মু। দয়া করে আমার বেবিটাকে মেরো না। সেদিন ভাবি দরজায় দাঁড়িয়ে এসব কথা শুনেছিল। তারপর হয়তো ভদ্রমহিলার মনে একটু মায়া হয়েছিল। তিনি নিজের বোনকে বুঝিয়েছিল বাচ্চাটাকে পৃথিবীতে আনতে, আর যদি একান্তই রাখতে না চায় তাহলে ঈশানকে বলতে যে বেবি হওয়ার পর যেন ওকে নিয়ে এখান থেকে দূরে কোথাও চলে যায় আর মিসমিকে ডিভোর্স দিয়ে দেয়। এসব কথা শোনার পর ঈশানের মাথায় আকাশ ভেঙে পড়েছিল। একটা চিন্তা যেতে না যেতেই আরেকটা চিন্তা এসে ভিড় করেছিল। তারপরে সব দিকটা বিবেচনা করেছিল। ঈশান জানতো মিসমির ভালোবাসাটা পাওয়া আর কখনো সম্ভব হবে না। যে মেয়ে নিজের ওরসজাত সন্তানকে মেরে ফেলতে চায়, ভুল করে হোক আর যেমন করেই হোক, ও তো মা, তাহলে কি করে পারলো এরকম একটা অন্যায় করতে? তারপরেও মেয়েটার মনে এইটুকু তো মায়া হয়েছিল। ঈশানকে সে শর্ত দিয়েছিল যে যদি বাচ্চাকে বাঁচাতে হয় তাহলে ওকে ডিভোর্স দিতে হবে। তাছাড়া সন্তান সম্ভবা কোনো মেয়ের সাথে তার স্বামীর ডিভোর্স হয় না। ভেবেছিল
বাচ্চার জন্ম নেওয়ার পর দুজনের ডিভোর্স হবে। ঈশান তাতেও রাজি ছিল, বলেছিল শুধু যেন ওর বাচ্চার কোনো ক্ষতি না করে। এই ঘটনার পরেও ঈশান মিসমির প্রতি অনেক খেয়াল রাখতো, মেয়েটার প্রতি প্রচুর পরিমাণে সিরিয়াস ছিল। ছেলেটার এত ভালোবাসা, এত আদর, আর প্রতি মাসে একবার করে নিয়ে গিয়ে ওকে চেক আপ করাতো। তারপরেও মেয়েটার মনে কোনো মায়া ছিল না। মিসমি ওকে হাজারটা কথা শোনালো। তারপর যখন মেয়েটার প্রেগনেন্সি 9 মাসে পড়ে, তখন মিসমি আস্তে আস্তে বুঝতে পেরেছিল যে ঈশান ওকে সত্যি ভালোবাসে। সেদিন অন্যায় করে ফেলেছিল, তবে হয়তো ছেলেটা নিজের ইচ্ছায় কিচ্ছু করেনি। মিসমি ওদের বিয়ের পর এই একটা বছরে খেয়াল করেছে ছেলেটা ওকে ঠিক কতটুকু ভালোবাসে। বিয়ের পর থেকে ওকে একবার বেডে শোয়ার পর্যন্ত সুযোগ দেয়নি। তারপরেও দূর থেকে ওর হাজারটা অপমান অবহেলা সহ্য করে যাচ্ছে। আর যখন শুনেছে বাবা হবে, তখন আরও অনেক বেশি খুশি ছিল। আর মিসমি একটু অসুস্থ হয়ে পড়লেই তাতে ঈশান কান্না পর্যন্ত করছিল। সেদিন মেয়েটার অসুস্থতার সময় অনেক আগলে রেখেছিল ওকে। মিসমির কেন জানি মনে হয় যে সেদিন যদি ওই রকমটা না করতো ঈশান, আর পারিবারিকভাবে যদি ওদের বিয়েটা হতো, তাহলে হয়তো মিসমি এতদিনে ওকে ভালোবাসতে শুরু করতো। হয়তো সেদিনের ওই ভুলের কারণেই এরকম করে ছেলেটাকে অবহেলা করছে। আচ্ছা, দোষটা কি শুধু ঈশানের একার ছিল? এইটা তো কখনো মিসমি ভাবেনি। আর ঈশান কখনো ওকে দোষারোপ করেনি, কখনো বলেনি সেদিন দোষটা ওর একার না। তারপরেও নিজের ঘাড়ে সব দোষটাই নিয়েছিল। তারপর যেদিন বেবিটা পৃথিবীতে আসবে, সকাল থেকেই মিসমির শরীরটা খুব খারাপ ছিল। দুপুরের দিকে ঈশান বুঝতে পারে ডেলিভারির সময় হয়ে এসেছে। ডাক্তারের সাথে পরামর্শ করে মেয়েটাকে হসপিটালে নিয়ে যায় ঈশান। বাসার সবাই গিয়েছিল, তবে ঈশানের সাথে এই একটা বছরে কেউ তেমন করে কথা বলেনি। বাসায় খাওয়া দাওয়া পর্যন্ত ছেলেটার বন্ধ হয়ে গেছিল। শুধু রাতে ফিরে দেখতো ওর জন্য খাবার রাখা, আর ও খেয়ে নিত। ঈশানের প্রতিবার মনে হতো যদি ওর সন্তান সম্ভবা ওয়াইফ এই বাসাতে না থাকতো, তাহলে এখান থেকে অনেক আগেই চলে যেত। নিজের দায়িত্বটাকে ভুলতে ঈশান বলতে পারেনি, তাই নিজের মতো করে মিসমির খেয়াল রেখেছিল। আর সেদিন যখন বাচ্চাটা পৃথিবীতে আসে, জীবনের সবচেয়ে বেশি খুশি ছিল ঈশান। এই একটা বছরের পরিবারের মানুষগুলোর থেকে তিক্ততা আর বাজে ব্যবহার যা ঈশান পেয়েছিল, সেটা এক নিমেষে ভুলে গেছিল। পিচি মেয়েটার মুখের দিকে তাকিয়ে ঈশান ভুলে গেছিল যে ও এখন একজন বাজে মানুষ, যে কিনা এরকম করেছিল ওর বাচ্চার মায়ের সাথে। 2 দিন বাদে মিসমিকে বাসায় আনা হয়। বাচ্চা হওয়ার পর সেদিন মিসমি কত খুশি ছিল সেটা ঈশানও দেখেছিল। কিন্তু ঈশান জানতো এই খুশিটা বেশিক্ষণের জন্য নয়। যখনই মনে হবে যে বেবি হয়ে গেছে, এখন সুস্থ হয়ে গেছে, তখনই মেয়েটা হয়তো ডিভোর্সের কথা বলবে, নিজের দেওয়া কথা রাখবে। আর পরিস্থিতিকে সমাধান করতে ঈশান সেদিন বাসা থেকে বেরিয়ে এসেছিল। মাইশার বয়স যখন 3 দিন, সেই দিনই ঈশান একটা ব্যাগ করে বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে খুব ভোরেই বাসা থেকে বেরিয়ে যায়। তারপর থেকে পেরিয়ে গেছে প্রায় 3টা বছর। এই 3টা বছরে ঈশান আর কখনো না বাড়ি ফিরেছে, আর না কখনো কারোর সাথে যোগাযোগ করেছে। ভালোবাসা ঈশানকে পরিবর্তন করে দিয়েছে, সেটা ঈশান খুব ভালো করেই জানে। ঈশান সেদিনের পর ঢাকা ছেড়ে চলে গিয়েছিল চট্টগ্রামে, সবার থেকে আড়ালে আর দূরে। ভেবেছিল মেয়েটা এমনিতেই 2 দিন পর চলে যাবে, তবে ডিভোর্স দেওয়া হয়নি ওকে। আর এতদিনে হয়তো সবটাই ভুলে গিয়েছিল। কিন্তু ভালোবাসা যেমন মানুষকে পরিবর্তন করে, তেমনি মানুষকে আবার সেই ভালোবাসা আবার পরিচয় তৈরি করিয়ে দেয় কিছু নতুন মানুষের সাথে। ঈশানকে ঠিক তেমন করে কয়েকটা মানুষের সাথে নতুন সম্পর্ক জুড়ে দিয়েছিল।
চট্টগ্রামে আসার পর রহিম নামের একটা লোকের সাথে ঈশানের দেখা হয়, যার বাসায় ঈশান ওর মেয়েকে নিয়ে গত 3 বছর যাবৎ রয়েছে। আর সবচেয়ে বেশি একটা বিষয় ঈশানকে এখনও ভাবাচ্ছে, যেটা একটু আগে ঈশান এড়িয়ে এসেছে। ঈশান বাসা থেকে বেরিয়ে আসার পর ভেবেছিল যে নিজের মেয়েকে নিজের মতো করে মানুষ করবে, কিন্তু ও জানতো না একটা বাচ্চাকে মানুষ করার জন্য মায়ের খুবই প্রয়োজন হয়। ঈশান সেটা এখানে আসার পর বুঝেছে আর নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টাও করেছে। ফাইনালি নিজের মেয়েটাকে বড় করে তুলতে তো পেরেছে, কিন্তু তার মধ্যে সবচেয়ে বড় অবদান ছিল রহিম চাচার আর মেয়ে রিমার কারণে ঈশান একটা বন্ধুকে পেয়েছিল। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে রিমা মাইশাকে নিজের মেয়ের মতো করেই সবসময় আগলে রাখতো। আর ঈশান চট্টগ্রামে আসার 1 মাস পর থেকেই যখন মেয়েকে মানুষ করার জন্য তার নিজের চলার ক্ষেত্রে একটা চাকরি খোঁজে আর চাকরিটা পেয়েছিল, তখন থেকেই মেয়ের কাছে থাকা মেয়েকে সময় দেওয়াটা ঈশানের পক্ষে সম্ভব ছিল না। আর যেদিন ঈশান বাসায় এসে দেখেছিল, সেদিন রিমা চিঠি কিভাবে আগলে রেখেছিল মাইশাকে। আর মেয়েটার জন্যই হয়তো এত দূর অবধি আসতে পেরেছে, আর আজকে এই মেয়েটারই বিয়ে হয়ে গেল। অবশ্য এর পেছনে একমাত্র কারণ ঈশান নিজেই ছিল। ঈশান চাইলেই পারত মেয়েটাকে বিয়ে করে নিতে, কারণ মেয়েটা যে ওকে ওর মেয়ের সাথে সাথে অনেক বেশি ভালোবেসে ফেলেছিল। বিবাহিত জানার পরও, ওর থেকে সবটা শোনার পরেও রিমা ঈশানকে ভালোবেসেছিল। রিমা জানতো যে ঈশান যাকে ভালোবাসে সে মানুষটা ওকে ভালোবাসে না, সেজন্যই ছেলেটা বাসা ছেড়েছে। হয়তো ওর ভালোবাসা আবার ঈশানকে পাল্টে দিতে পারে। অবশ্য এর পেছনে রিমার সবচেয়ে বড় কারণ ছিল ঈশানের প্রতি দুর্বলতা। একটা সময় ওকে ভালোবাসতে বাধ্য করেছিল। তারপর যখন মেয়েটা জানতে পেরেছিল ঈশান ঠিক কিভাবে বিয়েটা করেছিল, তখন নিজে থেকে দূরে থাকার চেষ্টা করত, কিন্তু সম্ভব হচ্ছিল না। তারপর যখন দেখতে দেখতে 2.5 বছর পার হয়ে গেল, মেয়েটাও একটু একটু করে বড় হচ্ছিল। চারপাশের মানুষের এরকম আজে বাজে কথা আর নানান বাজে পরিস্থিতির মুখে ঈশানকে পড়তে হচ্ছিল। তখনই রহিম চাচা ঈশানকে বলে তার মেয়ে ওকে ভালোবাসে আর ওনার এতে কোনো আপত্তি নেই, ও চাইলে বিয়েটা করে নিতে পারে। আর মেয়েটার একটা মায়ের দরকার, তাই ওকে বিয়ে করার জন্য বলেছিল। মেয়ের বাবা এরকম একটা প্রস্তাব রাখলেও ঈশান রাজি হয়নি। ঈশান বলেছিল ও একবার যে ভুলটা করেছে দ্বিতীয়বার আর সেই ভুলটা করতে চায় না, কারণ মিসমিকে ঈশান এখনও ভালোবাসে, সেটাও অস্বীকার করতে পারবে না। মেয়েটা যতই ওর উপর অন্যায় করুক, একজন লোককে ভালোবেসে আরেকজনকে বিয়ে করা ঈশানের পক্ষে সম্ভব ছিল না, তাই রিমাকে বিয়ে করতে অস্বীকার করে। রিমা অনেকবার করে রিকোয়েস্ট করেছিল, বলেছিল ওকে ভালোবাসতে হবে না, ওকে স্ত্রীর অধিকার দিতে হবে না, মেয়েটা শুধু মাইশার আম্মু হয়ে থাকবে। তাতে রিমা সন্তুষ্ট ছিল, কিন্তু ঈশান জানতো এটা কখনোই সম্ভব না। একটা মেয়ের স্বামী থাকার পরেও স্বামী তাকে ভালোবাসে না, এটা নিয়ে আজ বাদে কাল কথা উঠবেই। মেয়েটা হয়তো আবেগের বশে এরকম কথা বলছে, পরিস্থিতিটা না বুঝে এরকম কথা বলাটা একটা মেয়ের পক্ষে সম্ভব, তবে এত আর ছোট বাচ্চা নয় যে সবটা না ভেবেই এরকম পাগলামিতে সায় দেবে। তাই ঈশান রিমাকে বারণ করে দিয়েছিল। আর রহিম চাচা ঈশানের বারবার নাকচ করার কারণে মানুষের কথার হাত থেকে বাঁচতে তিনি মেয়ের বিয়ে ঠিক করে দেয়। মাইশা অনেকবার করে আব্বুর কাছে আবদার করেছিল ওর আন্টিকে যেন ওর আম্মু করে নেয়। মেয়েটা এইটুকু বয়সে কী বুঝেছে কে জানে, তবে ঈশান নারাজ ছিল। ঈশান বাসা থেকে চলে আসলেও কখনো মাইশাকে রিমার সাথে আম্মু হিসেবে পরিচয় করায়নি, ওর আন্টি হিসেবে পরিচয় করিয়েছে। আর মিসমির কয়েকটা ছবি ছিল ঈশানের কাছে, সেটা ঈশান প্রতিনিয়ত মেয়েকে দেখাতো, বলতো এটা ওর আম্মু।
সেদিন থেকে মাইশা মিসমির ছবির সাথে কথা বলতো। মেয়েটা জানতো না ওর আব্বু কত বড় অন্যায় করেছে, তবে ওর আব্বু বলে দিয়েছে ওর আম্মুর সাথে খুব বড় অন্যায় করেছিল, সেজন্য ওর আম্মু ওদের থেকে দূরে থাকতো। যাই হোক, একটু আগে রিমার বিদায়বেলা অর্থাৎ বরপক্ষ যখন ওকে নিয়ে যাচ্ছিল, তখন মেয়েটা মাইশাকে জড়িয়ে ধরে কান্না করেছে। ঈশানের দিকেও তাকিয়ে এক অসহায় আর্তনাদ করে মেয়েটা কেঁদেছিল। মাইশাও ওর আন্টি চলে যাওয়াতে অনেক কষ্ট পেয়েছে, যার জন্য মেয়েটা সেই সন্ধ্যা থেকে রাত 10টা অবধি কেঁদেছে। অনেক কষ্টে ঈশান একটু ওর আম্মুকে এনে দিবে বলে খাবার খাইয়ে তারপর বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশানের ঘুম আসছে না। আজকে বারবার মনে হচ্ছে রিমা মেয়েটার প্রতি অন্যায় করলো, কিন্তু পরক্ষণেই আবার ভাবছে ও তো বিবাহিত নয়, ওদের ডিভোর্সটা কেন হয়নি? আর এখনও ঈশানের মনের কোণে মিসমির জন্য একটা জায়গা আছে। সেখান থেকে ঈশান রিমাকে কখনোই ভালোবাসতে পারতো না, তবে বন্ধুর মতোই দেখতো। তাই রিমার কাছে শেষবেলায় ঈশান মাপ চেয়েছিল। রিমা, আমি তোমার ভালোবাসার মূল্যটা দিতে পারলাম না। যাকে ভালোবাসতে পারবো না তাকে নিজের কাছে রেখে কষ্ট দিতে চাই না। আমি চাই তুমি ভালো থাকো। আমি তোমাকে ফিরিয়ে দিলাম বলে কোনো অভিশাপ দিও না দয়া করে। একজনের অভিশাপে আমার জীবনের এই অবস্থা। পরিবার ছেড়ে গত 3টে বছর দূরে আছি। তুমিও যদি অভিশাপ দাও তাহলে হয়তো আমি আর থাকবো না। ঈশান চায়নি রিমার কষ্টের কারণটা হতে, তারপরেও ঈশান জানে মেয়েটা যেহেতু ওর জন্য চোখের পানি ফেলেছে, এর জন্যই দিন শেষে ওকে শাস্তি পেতে হবে। তাই নিজেই নিজেকে প্রশ্ন করেছিল যে এরপর ওর কি শাস্তি হতে পারে। ঈশান আধশোয়া হয়ে বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। মেয়েটার বুকের মাঝেই গুটিসুটি মেরে বাবার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। বারবার মেয়ের দিকে তাকাচ্ছে ঈশান, আর মনে হচ্ছে আজকের পর থেকে এই পিচ্চিটাকে কে দেখে রাখবে। আমরা মানুষ তো একটা ভুল করে ফেললে অনেকবার সেটা শুধরাতে পারি, আর কিছু ভুল আছে আমাদের যেগুলো জীবনে কখনো শুধরানো সম্ভব হয় না। সেই না শুধরানো বড় ভুলগুলোর মধ্যে ঈশানের জীবনের সেই ভুলটা ছিল অনেক বড়। তাই তো এখন সেই ভুলটাকে শুধরাতেও পারছে না। ঈশান না পারলে রিমাকে মাইশার আম্মু করে দিতে, আর না পারলো মেয়েটাকে আম্মুর ভালোবাসা দিতে, যার কারণে মেয়েটা গত 3 বছর যাবৎ ওর আম্মুর থেকে দূরে। হয়তো মেয়েটা যখন বড় হবে তখন বারবার প্রশ্ন করবে ওর আম্মুর ভালোবাসাটা থেকে কেন ঈশান দূরে রেখেছিল। কথাগুলো ভেবে বুকের ভেতরটায় একটা হাহাকার বয়ে গেল। ঈশান মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে ওকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে, নিজেও চোখ জোড়া বন্ধ করে নিল, আর তাতেই চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়ল। জানে না আজকের পর থেকে মেয়েটাকে কিভাবে সামলাবে। ঈশান ভেবেছিল মায়েশা ওর মামুনির জন্য পাগলামি করবে, কিন্তু না, মামুনির জন্য না করলেও রিমার জন্য অনেক পাগলামি করলো। মেয়েটা কাঁদতে কাঁদতেই দুপুর অবধি একদম নিজেকে অস্থির করে ফেলেছে। ঈশান কী করবে জানে না, কিন্তু এই মুখ নিয়ে কী করে রহিম চাচাকে বলবে রিমা কখন আসবে। ঈশান চায় না মেয়েটার সাথে আর রিমার দেখা হোক, মেয়েটা নতুন করে সংসার শুরু করুক। ও তো একটা ভেসে যাওয়া খড়কুটো, ওকে জড়িয়ে ধরে কি করে বা মেয়েটা বাঁচত। ঈশান হয়তো নিজের মনের বিরুদ্ধে গিয়ে বিয়ে করলেও তাকে ভালোবাসতে পারতো না, শুধু শারীরিক সম্পর্কটাই ওর সাথে তৈরি হতো। আর ভুলভাল করে সেদিনের মতো একটা সময় যখন রিমার সাথে এমন কিছু হতো, তখন মেয়েটার মনে বাজে প্রভাব পড়তো। ঈশান কথাগুলো ভেবে দীর্ঘ নিঃশ্বাস ফেলল। মেয়েকে দুপুর অবধি খাওয়ানোর অনেক চেষ্টা করলেও খাওয়াতে পারল না। শেষে কাঁদতে কাঁদতে সেন্সলেস হয়ে পড়ল। ঈশান ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে কিছুক্ষণ নিজের চোখ জোড়া বন্ধ করে রাখলো। তারপর নিজেকে স্থির করলো, ভাবলো এখন রাগ জেদ ধরে বসে থাকলে হবে না, যে ভুলটা করেছে সেটা শোধরাতেই হবে। এতদিনে হয়তো মিসমির বিয়েটা হয়ে গেছে, মেয়েটা হয়তো অন্য কোথাও চলে গেছে,
বাসার কারো খোঁজ খবরটা পর্যন্ত ঈশান জানে না। আর বাসার কেউ চলে আসার পর ওর খোঁজ খবর নেয়নি। ঈশান সেটা খুব ভালো করে জানে। তাই ঈশান সিদ্ধান্ত নিল মেয়েটাকে বাঁচানোর জন্য হলেও বাসায় ফিরে যাবে। বাসার মানুষগুলোকে দেখলে হয়তো অন্তত মেয়েটা একটু শান্ত হতে পারবে। মাইশা যখন জ্ঞান ফিরল, ঈশান ওকে বুকের মাঝে জড়িয়ে ধরে অনেকগুলো চুমু খেয়ে বলতে লাগলো, মামুনি খেয়ে নাও, দেখো বাবাই অনেক কষ্ট পাচ্ছে। বাবাইকে এমন করে কষ্ট দিয়ে তোমার কি ভালো লাগছে মামুনি? আচ্ছা আমি কথা দিচ্ছি, তুমি যদি খেয়ে নাও তোমার মামুনির সাথে আমি তোমাকে দেখা করাবো। কালকে আমরা তোমার মামুনির কাছে যাব। এখন আমার মিষ্টি মেয়ের মতো খেয়ে নাও। আমি কথা দিচ্ছি আমি কলেজাটাকে তোমাকে আর কখনো কাঁদতে দিব না। মেয়েটা ছলছল নয়নে তাকিয়ে থেকে তারপর আব্বুকে জড়িয়ে ধরে রাখলো। ঈশানের চোখে মেয়েটা যখন থেকে পানি দেখে, ঈশান খেয়াল করেছে মেয়েটা কেমন শান্ত হয়ে যায়। আজকেও তার ব্যতিক্রম হলো না। বাবাইয়ের গলা জড়িয়ে ধরে মেয়েটা চুপ করে রইল। ঈশান অনেকক্ষণ ওকে অনেক কথা বলেই খাওয়ানোর চেষ্টা করলো। শেষে মেয়েটা খেলো, তবে কেমন চুপচাপ হয়ে রইল। সেদিন সন্ধ্যাতেই যখন রিমা বাসায় আসলো, ঈশান বিষয়টা বুঝতে পেরে তার আগেই মায়েশাকে নিয়ে অন্য রাস্তা দিয়ে বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। যাওয়ার ঘন্টাখানেক আগে রহিম চাচার সাথে একবার দেখা করেছিল আর বলেছিল রিমা যেন ওকে মাফ করে দেয়। সেই কথাটুকু বলে ঈশান সেখান থেকে বেরিয়ে এসেছে। ঈশান জানে রিমা বাসায় এসে যখন জানতে পারবে ঈশান চলে গেছে তখন কাঁদবে। কি জন্য কাঁদবে মেয়েটা হয়তো বলতে পারবে, হয়তো মায়েশার ভালোবাসার জন্য, আর নয়তো সারা জীবনের জন্য ওকে দূরে ঠেলে দেয়া হলো সেই জন্য। অন্তত বিয়ের কথা না উঠলেই ঈশান হয়তো ওকে এমন করে দূরে সরিয়ে দিত না। ঈশান বাস স্ট্যান্ডে বসে আছে, টিকিট কেটেছে, অনেকক্ষণ হলো। বাস আসতে অনেকক্ষণ লেট হবে বলল। মেয়েটা এখনো বাবাইয়ের গলা জড়িয়ে ধরে ওকে হাজারটা কথা বলছে। মামুনি কেমন হবে, মামুনি ওকে ভালোবাসবে কিনা, এইসব নিয়ে প্রশ্ন করছে। কিন্তু ঈশান জবাব দিতে পারেনি। 15 মিনিট বাদেই বাসটা আসলো। ঈশান খেয়াল করে দেখলো মেয়ে ঘুমিয়ে পড়েছে। ঈশান ওকে বুকের মাঝে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মেয়েকে বুকে জড়িয়ে ধরে একটা সময় নিজেও ঘুমিয়ে পড়ে। পরদিন কন্ট্রাক্টরের কথার শব্দে যখন ঘুম ভাঙে তখন খেয়াল করে দেখে যে সকাল 6টা বাজে। অনেক যাত্রী বেরিয়ে যাচ্ছে, আবার অনেকেই একদম লম্বা ঘুম দিয়েছে। ঈশান কন্ট্রাক্টরের কথাতে ইশারায় ওনাকে থামতে বলল। মেয়ে ঘুমিয়ে আছে দেখে লোকটা একটু মুচকি হেসে চলে যেতে ঈশান নিচে নেমে আসতেই কন্ট্রাক্টর লোকটা ওর ব্যাগটা ধরিয়ে দিল। ঈশান হেঁটে এসে একটা রিকশার সামনে দাঁড়ালো। ভদ্রলোককে ওর বাসার ঠিকানা বলতেই ভদ্রলোক সেই দিকে যেতে লাগলো। এই 3টে বছর শহরের অনেক কিছুই পরিবর্তন হয়েছে। মানুষগুলো কেমন অচেনা লাগছে। এক সময় এই শহরটাকে কেমন আপন মনে হতো, আর আজকে সব থেকে এত দূরে চলে গিয়েছিল। জানে না বাসায় যাবার পর সবাই ওকে দেখে কীরকম আচরণ করবে, নাকি আবার সেই আগের মতোই ওকে ভুল বুঝবে, ওকে হাজারটা বাজে কথা বলবে। এবার মেয়ের সামনে যদি এরকম কিছু করে তাহলে ওর ওপর সবচেয়ে বাজে প্রভাব পড়বে। কারণ বাচ্চাদের সামনে যা বলা হয়, যা করা হয়, বাচ্চারা সেটা খুব গভীরভাবে মনোযোগ দিয়ে শোনে আর মনে রেখে দেয়। ঈশান কথাগুলো ভাবছিল। মেয়েটা এখনো বাবার গলা জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। তারপর যখন বাসার সামনে আসলো, ঈশানের হাত পাগুলো কেমন অসাড় হয়ে আসছিল। ভয়ে হাত পা কাঁপতে আরম্ভ করেছিল। বারবার মনে হচ্ছিল যে এখন হয়তো আবারও দ্বিতীয়বার জীবনের সবচেয়ে বাজে পরিস্থিতির মুখে পড়তে চলেছে। তারপরেও ঈশান মেয়ের মুখের দিকে তাকিয়ে হলেও অন্তত এখন ওকে চুপচাপ থাকতে হবে। অন্তত কয়েকটা দিন এখানে থাকবে। যদি মনে হয় যে মেয়ে এখানে থাকতে পারবে, সবটা ভুলে যাবে, তাহলে চেষ্টা করে দেখবে ওরা ঈশানের সাথে থাকতে চায় কিনা।
ছেলেটা জানে না পরিবারের মানুষগুলো ওকে আগের মতোই ঘৃণা করবে। তারপরেও সবার কাছে হাজার জোর করে রিকোয়েস্ট করবে যেন ওর মেয়ের সামনে ওকে কোনো বাজে কথা না বলে, আড়ালে আবডালে ওকে যা খুশি তাই বলতে পারে। ঈশানের মাথায় এইসব আজে বাজে চিন্তা ঘুরছিল আর ভাবছিল অন্তত যেই কয়টা দিন এখানে আছে সে কয়টা দিন এসব মুখ বুজে সহ্য করে নিতে হবে, তাই নিজেকেও মানসিকভাবে প্রস্তুত করছিল। আমার মেয়ের একটু ভালোর জন্য সব কিছু করতে পারি। যে মেয়েকে বাঁচানোর জন্য এখান থেকে যেতে বাধ্য হয়েছিলাম, আবার সেই মেয়েকে একটু ভালো রাখার জন্য এখানে এসে সবার হাজারটা কথা শুনতেও পারি। কথাগুলো ভেবেই ঈশান বাসার কলিং বেল কয়েকবার বাজিয়ে ফেলল। মেয়েটা এখনো ঘুমিয়ে আছে। এত সকাল সকাল মাইশার ঘুম ভাঙে না। ঈশানের আরো কয়েকবার বেল বাজানোর মাঝখানে কেউ একজন দরজা খুলল। ঈশান সেদিকে তাকিয়ে দেখলো সামনে ভাবি দাঁড়িয়ে আছে। ঈশান ভাবির দিকে একবার তাকিয়ে মাথা নিচু করে ফেললো। ভাবি ফেল ফেল করে ঈশানের দিকে তাকিয়ে রইল। ঈশানের বেশি অস্বস্তি ফিল হচ্ছে। এর মাঝখানে আম্মুর ডাক কানে ভেসে আসলো। মীরা, কে এসেছে? ভাবি আম্মুর কথা শোনার সাথে সাথে পেছন দিকে ফিরে বলতে লাগলো, আম্মু একবার এদিকে আসো তো। ভাবির কথার শব্দ ঈশানের বুঝতে বাকি রইল না। এখনই গন্ডগোলটা পাকাবে, তাই ঈশান বলতে লাগলো। ভেতরে আসতে পারি? ঈশান জানে এই বাড়ির সব দায় দায়িত্ব আর অধিকার থেকে ওকে বঞ্চিত করে দেওয়া হয়েছে অনেক আগেই, আর সেজন্যই বাসা থেকে এতদিন দূরে ছিল। যদি সবাই ওর খোঁজ খবর করত কিংবা ওর সাথে যোগাযোগ করে বলতো বাসায় চলে আসতে, ঈশান চলে আসতো। কিন্তু আজকে পরিস্থিতির শিকার হয়ে ঈশানকে আসতে হয়েছে। ঈশানের কথায় ভাবির সামনে থেকে সরে দাঁড়াতেই ছেলেটা কয়েক পা হেঁটে সামনে আসতেই আম্মু এসে সামনে দাঁড়ালো। ঈশানের দিকে একবার তাকাতেই ছেলেটা খেয়াল করলো আম্মু অসহায় চোখে তাকিয়ে আছে। আম্মুর দিকে তাকিয়ে ঈশান চোখ জোড়া নামিয়ে নিল। তখন ঈশান অসহায় কণ্ঠে বলতে লাগলো, আম্মু, মেয়েটা বড্ড কান্নাকাটি করছিল। কাল কয়েকটা বার কান্না করতে করতে সেন্সলেস হয়ে পড়েছে। ভাবলাম যদি তোমাদের কাছে আসি, এতগুলো মানুষ দেখলে হয়তো কান্নাকাটিটা কম করবে। আমি জানি তোমাদের আমার সাথে থাকার কোনো ইচ্ছে নেই, তারপরও অন্তত কয়েকটা দিন আমাকে এখানে একটু থাকতে দেবে। আমি কথা দিয়েছি কয়েকটা দিন পর আমি নিজে থেকে এখান থেকে আবার চলে যাব। ঈশানের কথায় আম্মু কি ভাবলো কে জানে। তবে ঈশান খেয়াল করলো আম্মুর চোখ দিয়ে পানি পড়ছে। আম্মু এবার ফুপিয়ে কেঁদে উঠতেই ঈশান খেয়াল করলো মেয়েটা নড়ে চড়ে উঠছে। ঈশান মেয়ের মাথায় হাত দিয়ে বলতে লাগলো, আমি কোনো অধিকারে কিংবা সম্পত্তির হিসাব নিকাশ করতে আসিনি আম্মু। আমাকে কয়েকটা দিন এখানে একটু থাকতে দাও। আমি কথা দিচ্ছি মাসের কান্নাকাটি বন্ধ হলে আমি আবার এখান থেকে চলে যাব। আম্মু ভাবি ঈশানের সামনে দাঁড়িয়ে রইল। 15 মিনিট যাবৎ ঈশানের সাথে আম্মু ভাবি কেউই কথা বলল না। ঈশান তাতেই বুঝতে পারলো ওরা খুশি হতো দূরের কথা, এতদিন বাদেও ওকে দেখে খুব বেশি বিরক্ত। 3টে বছর পরেও ওরা এতটাই রাগ করে থাকবে ঈশানের সেটা জানা ছিল না। ছেলেটা ব্যাগটা হাতে নিয়ে যখন পেছন দিকে ফিরে দরজার দিকে হাঁটতে যাবে, তখনই কেউ ব্যাগটা নিয়ে নিল। ঈশান পেছন ফিরে দেখলো আম্মু হাত থেকে ব্যাগটা নিয়ে নিয়েছে। আম্মু এগিয়ে এসে ছেলেটার মুখের পাশে হাত রেখে ফুপিয়ে কেঁদে উঠল। ঈশান একটু হাসার চেষ্টা করতেই চোখ থেকে শুধু পানি বেরিয়ে আসলো। মেয়েটা বারবার নড়ে চড়ে উঠছে। তখন ঈশান ওর মাথায় হাত রেখে বলতে লাগলো, আমি এখানে আসাতে তুমি খুশি নাও। আমি কথা দিচ্ছি আমি এখানে থাকতে আসিনি আম্মু। ঈশান এখান থেকে চলে যাবার পর মাইশার সাথে কি হয়েছে, ওর সাথে কি হয়েছে সব ঘটনা বলল। গত 2 দিন আগে যে মেয়েটার বিয়ে হয়ে গেছে সেটাও বলল। এরপর থেকে মেয়েটা পাগলামি করছে, সেজন্য হয়তো ওকে আসতে হয়েছে। সেটা শোনার পর আম্মু ওকে অনেক কথাই বলল। কোথায় চলে গিয়েছিল, কি জন্য গিয়েছিল, ঈশান কিছুই বলল না। শেষে শুধু বলল, তোমাদেরকে আর কোনো ঝামেলায় ফেলতে চাইনি, তাই চলে যেতে হয়েছিল। কিন্তু দেখো আবার এসে বিপদে ফেলে দিলাম, তাই না? আম্মু কিছুক্ষণ ওর একটা হাত ধরে কাঁদলো। ঈশান আরেক হাতে মাইশাকে বুকের সাথে জড়িয়ে ধরে রেখেছে। পাশে ভাবি দাঁড়িয়ে আছে। ভাবি যে ঈশান ফিরে আসাতে খুব বেশি খুশি নয়,
সেটা ওনার মুখ দেখেই বুঝতে পারছে ছেলেটা। ভদ্রমহিলা কোথাও একটা চলে যেতেই আম্মু ব্যাগটা নিয়ে ওকে একটা রুমে নিয়ে আসলো। ঈশান বুঝতে পারলো এটা গেস্ট রুম, কারণ এই রুমে কেউ থাকে না। সেই 3 বছর আগেও দেখেছে, তাই এখনো মনে হলো। মেয়েকে বেডে শুইয়ে দিল ঈশান। হাতটা পুরো লেগে এসেছে। কতক্ষণ মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে, একটাবারের জন্য নামায়নি। একটা কথা আপনারা মানেন কিংবা না মানেন আমি জানি না, তবে পুরো পৃথিবীর সব পুরুষ খারাপ হলেও কখনো কোনো দিন কোনো বাবা খারাপ হতে পারে না। ঈশানও ঠিক তেমনটাই। হয়তো মিসমির কাছে পাহাড় সমান অন্যায় অপরাধ করেছে, উপরওয়ালার দরবারেও অনেক কঠিন পাপ করে ফেলেছে, কিন্তু মায়ের কাছে ও সবচেয়ে ভালো বাবা হওয়ার চেষ্টা করেছে, সবচেয়ে বেশি ভালোবাসা দেওয়ার চেষ্টা করেছে। মায়ের জায়গাটা হয়তো নিতে পারেনি, তবে আব্বু আম্মু দুইজনের ভালোবাসাটা একাকার করে দিতে চেয়েছে। মেয়েকে নিজের মতো করে এই পর্যন্ত বড় করে তুলেছে। ঈশান জানে রিমার অবদান কখনো ভুলতে পারবে না, তবে ঈশান চেয়েছে রিমা নতুন করে কারোর সাথে সংসার শুরু করুক, ভালো থাকুক। ওর জীবনের সাথে জড়িয়ে শুধু কষ্টই পাবে মেয়েটা। এই অবধি তো কষ্টই পেয়ে এসেছে। বাসা থেকে যাওয়ার পর রাতে ঈশানের ঘুম হয়নি। মেয়েটাকে কিভাবে আগলে রাখবে, কিভাবে মানুষ করবে, এসব ভেবে বারবার মনে হয়েছে মাইশা যখন কথা বলতে শিখবে তখন হয়তো মেয়েটা জিজ্ঞেস করবে ওরা আম্মুর কাছে নেই কেন। ঈশান তখন কি জবাব দিবে সেটা ভেবেই অনেক বেশি চিন্তিত ছিল। তারপর থেকে এতগুলো দিন হয়তো আম্মুর কথা জিজ্ঞেস করলে মিসমির ছবিটা দেখালে শান্ত হতো, কারণ রিমা ছিল তখন ছোটবেলা থেকে মেয়ের মতো করে মানুষ করেছে। আম্মু ঈশানকে রুমে রেখে চলে গেল। ঈশান রুমের দরজাটা কোনো রকম ভিড়িয়ে দিয়েই এবার ওয়াশরুমে চলে গেল। বেশ খানিকক্ষণ সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হওয়ার আগেই বুঝতে পারল রুমে কেউ একজন এসেছে। মাইশা ঘুম থেকে উঠে গেছে, সেটা ওর কথার শব্দই বোঝা যাচ্ছে। কথাটা স্পষ্ট না, তবে কেউ একজন এসেছে। আম্মু আসলো নাকি আবারও, হয়তো নাতনির সাথে কথা বলছে। ঈশান বাইরে বেরিয়ে এসে দেখলো মিসমি বেডের এক সাইডে বসে মাইশাকে বুকের সাথে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। ঈশান অবাক হয়ে গেল, ভাবতে পারেনি যে মিসমি মেয়েটা এখানে আসবে, আর আসলোই বা কোথা থেকে। মেয়েটার তো এতদিনে এই বাসাতে থাকার কথা না, মেয়েটা তো চলে যেতে চেয়েছিল। হয়তো ওকে মৃত ভেবে এতদিনে বিয়েটাও করে নিয়েছে, কিন্তু এখানে আসলো কি করে? তাহলে কি ভাবি ওকে খবর দিল? দিতেও পারে, কিন্তু এত তাড়াতাড়ি মেয়েটা এই বাসাতে আসলো কি করে? হাজারটা প্রশ্ন মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। মিসমি কান্না করে করে ওর মেয়েটাকে হাজারটা কথা বলছে, বুকের মাঝে জড়িয়ে ধরছে, আবার বারবার ছাড়িয়ে নিয়ে সারা মুখে চুমু দিচ্ছে। ঈশান ওদের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। মিসমি ঈশানের উপস্থিতি টের পেয়ে ওর দিকে ফিরে তাকাতেই মাইশা বাবাকে দেখে বলতে লাগলো, বাবাই, এইটা আমার মামনি। আমার মামনিকে ছবির থেকে এখানে দেখতে সুন্দর। দেখেছো মামনি আমাকে কত ভালোবাসে। তুমি কেন আমাকে মামনির থেকে এতদিন দূরে নিয়ে রেখেছিলে? মামনিকে তুমি বকে দিয়েছো তাই না? সেই জন্য মামনি কান্না করছে। ঈশান ফেল ফেল করে মেয়েটার দিকে তাকিয়ে রইল। এর মাঝখানে আব্বু, ভাইয়া আর আম্মু সাথে একটা পিচ্চি ছেলেকে নিয়ে রুমে ঢুকলো। হয়তো পিচ্চিটা ভাবির ছেলে, আর দেখতেও ভাইয়ার মতোই হয়েছে। ঈশান বুঝতে পারল এটা হয়তো ভাইয়া ভাবির ছেলে। ও বাসা থেকে চলে যাওয়ার পরেই পৃথিবীতে এসেছে। ঈশান বাসা থেকে যাওয়ার আগে জানতে পেরেছিল ভাবি অন্তঃসত্ত্বা। ঈশান অসহায়ভাবে সবার দিকে তাকিয়ে রইল। ভাইয়া আব্বু এসে ওদের থেকে কিছুটা দূরে দাঁড়াতে ঈশানও রুমের এক সাইডে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আব্বু ওদের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে বেশ খানিকটা বিরক্তি নিয়ে প্রশ্ন করলো, এতদিন পর কোথা থেকে আসলে? আব্বুর প্রশ্নে ঈশান বুঝে গেল আম্মুর রাগটা কমে গেলেও আব্বুর রাগটা সামান্য পরিমাণে কমেনি। আর ভাইয়ার চোখের চাহনি বলে দিচ্ছে ভাইয়া কতটা বিরক্ত। ঈশান নিজেকে স্বাভাবিক করে নিয়েছে। আব্বু অনেক কথাই বলল, কোথায় গিয়েছিল, কিভাবে ছিল, আর এখান থেকে মেয়েকে নিয়ে গিয়েছিল কেন। চলে যাওয়ার হলে ও চলে যেত, এসব কথাই বলতে লাগলো।
ঈশান মাথা নিচু করে বলতে লাগলো। আমার হাতে কোনো উপায় ছিল না। আমি মিসমিকে রিকোয়েস্ট করেছিলাম আমার মেয়েটাকে যেন জন্মের আগে মেরে না ফেলে। তাই ওকে কথা দিয়েছিলাম আমার মেয়েকে যদি পৃথিবীতে আনে তাহলে ও যা চাইবে তাই হবে। আর মিসমি আমার কাছে ডিভোর্স চেয়েছিল, কিন্তু আমি ডিভোর্সটা দিতে পারিনি। তবে ওর জীবন থেকে আর তোমাদের কাছ থেকে অনেক দূরে চলে গিয়েছিলাম। এবার ভাইয়া যে প্রশ্নটা করলো, তারপর ঈশানের আর বুঝতে বাকি রইল না। এতদিন পরে এখানে ফিরে আসার পরেও ওর জন্য এসব অপেক্ষা করছিল। যেটা ভেবেছে সেটার কোনো ব্যতিক্রম হয়নি। তাহলে এতদিন পর আবার ফিরে আসলি কেন? ঈশান আশ্চর্য হলো না, তবে চোখ তুলে ভাইয়ার দিকে তাকালো। দেখলো বিরক্ত নিয়ে ওর দিকে তাকিয়ে আছে। ছেলেটা একবার ভাবির দিকে চাইলো, বুঝতে পারলো বাসায় আসতেই এমন একটা বাজে পরিস্থিতির মুখে ফেলার জন্যই তাড়াহুড়ো করে নিজের হাজবেন্ড আর শ্বশুরকে ডেকে এনেছে। ঈশান একটু হাসার চেষ্টা করে বলতে লাগলো। আমি জানি গত 4টি বছরেও আমার শাস্তির একটু মওকুফ হয়নি। আর যে অন্যায় করেছি সারা জীবন ধরে হয়তো সেই পাপের প্রায়শ্চিত্ত করে গেল, সেটা কখনো শেষ হবে না। বিয়েটা শুধু সবার মান সম্মান বাঁচানোর জন্য ছিল, কিন্তু সমাধান ছিল না। ভয় পেও না ভাইয়া, আমি তোমার থেকে তোমার অধিকারও কেড়ে নিতে আসিনি। আর আব্বুর প্রপার্টি সম্পদ কিছুই নিতে আসিনি। আমার এগুলো কিছুই চাই না। আমি আম্মু আর তোমার ওয়াইফকে সবই বলেছি কেন এখানে এসেছি। কয়েকটা দিন থাকার পর আবার চলে যাব। অন্তত কয়েকটা দিন আমাকে এখানে থাকতে দাও। আমি কথা দিচ্ছি এরপর আর কখনো ফিরে আসবো না। দয়া করে কয়েকটা দিন একটু আমাকে সহ্য করে নাও। আব্বু ভাইয়া চুপ করে রইল। এর মাঝখানে ঈশানের কথা শেষ হতে না হতেই মিসমি মেয়েকে জড়িয়ে ধরে ফুপিয়ে কেঁদে উঠে বলতে লাগলো। না না, আমি আর আমার মেয়েকে কোথাও নিয়ে যেতে দেবো না। তুমি কোথাও যেতে পারবে না, ওকে আমার কাছে রেখে দাও। তুমি তুমি একবার আমাকে আর আমার মেয়েকে আলাদা করে দিয়ে চলে গিয়েছিলে, এবার চলে গেলে আমি সত্যি মরে যাব। তুমি ওকে কোথাও নিবে না, আমাকে আমাকে যা শাস্তি দেবার দাও, আমার মেয়েকে আমার থেকে আলাদা করে দিও না ঈশান। বিশ্বাস করো, এই 3টা বছর আমি প্রত্যেকটা মুহূর্তে অপেক্ষা করেছি আমার মেয়েটাকে নিয়ে তুমি কখন ফিরে আসবে। ও যখন জন্ম নিল তখন থেকেই আমি ভাবতে শুরু করেছি আমি আমি সব ঠিক করে নেব। তার 2 দিন পরে তুমি। ঈশান মিসমির দিকে তাকিয়ে থেকে একটু তাচ্ছিল্য করে বলতে লাগলো। ফিরে এসে বোধ হয় আপনাকে অনেক সমস্যায় ফেলে দিলাম, তাই না মিসমি? আসলে মেয়েটা প্রচণ্ড পরিমাণে জেদ করছিল ওর মামনিকে দেখার জন্য, কিন্তু মেয়েটা বড্ড বেশি অবস্থ, তাই কখনো জানতেই পারেনি যে ওর মামনি ওকে পৃথিবীতে আনতেই চায়নি। সবাই মিসমির দিকে তাকালো। মেয়েটা বুঝতে পারলো যে ও কত বড় অপরাধ করেছিল সেদিন। ঈশানের সেদিন অন্যায় ছিল, কিন্তু কখনো মিসমি ভাবেনি সেই অন্যায়ের সমান ভাগিদার ও নিজেও ছিল। সেদিন রাতে তো নিজেও উল্টোপাল্টা খেয়ে এসে এরকমভাবে ছেলেটার সাথে ফিজিক্যাল ইন্টিমেট হয়েছিল। ঈশান চলে যাওয়ার পরদিন যখন মিসমি জানতে পারে মেয়েটাকে নিয়ে চলে গেছে, তখন মিসমির হুঁশ ফিরে। সেদিন রাগের মাথায় এরকম কথা বলে দিলেও ঈশান সবটা মনে রেখেছিল। তারপরেই মেয়েকে নিয়ে এখান থেকে চলে গেছে। নিশ্চয় তখন কান্নাকাটি করে আব্বু আম্মু আর শ্বশুর শাশুড়ি ভাইয়া ভাবির সামনে সবই বলেছিল ওর যে কতটা দোষ ছিল আর ঈশান কেন বাসা ছাড়তে বাধ্য হয়েছিল, সবটাই বলেছিল। কিন্তু ঈশান এসবের কিছুই জানে না। মেয়েটার মায়ের গলা জড়িয়ে ধরে রেখেছে, হয়তো ছেড়ে দিলেই দূরে পালিয়ে যাবে। এবার ঈশান এসে আব্বুর সামনে হাত জোর করে বলতে লাগলো। আমি আম্মুকে বলেছি কয়েকটা দিন অন্তত এখানে একটু থাকতে দাও। আমি জানি এখানে এসে তোমাদের অনেক বড় সমস্যায় ফেলে দিলাম। সবচেয়ে বেশি সমস্যায় ফেলে দিলাম ভাইয়া ভাবি, আর বিশেষ করে ওনার তো তোমাদের সামনে এখন আবার নতুন করে নাটক করতে হচ্ছে আমার জন্য। দেখো কত ভালোবাসা দেখাচ্ছে মেয়েকে পেয়ে। আর সেই বিশেষ করে 3 বছর আগে সেদিন উনিই বলেছিল এই মেয়েকে উনি গর্বেই শেষ করে দিবে। আচ্ছা, আজ আমাকে একটা প্রশ্নের জবাব দিবে, মানুষ নিজের সন্তানকে কিভাবে মেরে ফেলতে পারে? আব্বু, আমি অন্যায় করেছিলাম, তার জন্য আমি খুব খারাপ একটা মানুষ। কিন্তু একটাবার ওনাকে জিজ্ঞেস করে দেখেছো উনি কি অন্যায় করেছিল না করেছিল? উনি তো একটাবার পারতো এইটুকু বলতে যে সবটা মেনে নেবে, মানিয়ে নেবে, আমাকে প্রায়শ্চিত্ত করতে হবে, আমি সবটাই করতাম। আর তোমরাও দেখো ওই ঘটনার পর থেকে আমার সাথে কথাই বলতে না। একই অপরাধে দুজনই সমান অপরাধী ছিলাম, তারপরে সবসময় আমাকেই দোষটা দিয়েছ, কারণ আমি একটা পুরুষ মানুষ।
এই সমাজে পুরুষের দোষটা সবার আগে মানুষের চোখে পড়ে, তাই আমাকে দোষী ভেবেছিলে। আমি ওনাকে কোনো দোষ দিচ্ছি না, সব দোষ আমার, সব ভুলও আমার। সেই জন্যই আমি নিজেকে খুব বাজে মানুষ এখনও ভাবি। কিন্তু মায়েশার আব্বু হওয়ার পর আমি কখনো ওকে বুঝতে দেইনি ওর বাবা এতটা খারাপ একজন মানুষ। দেখো আব্বু, যা হবার হয়ে গেছে। মিস মি আমাদের সেদিন সবটাই বলেছে। তুমি চলে যাবার পর ও কান্না করে বলেছিল ওর মেয়েকে ফিরিয়ে দিতে। প্রথমে হয়তো রাগের মাথায় এরকম কথা বললেও কিন্তু মাইশার জন্ম নেওয়ার পরে নিজের ভুলটা বুঝতে পেরেছিল। কিন্তু ততদিনই তোমরা দূরত্ব বজায় রেখে চললে। তুমি বাসা ছেড়ে চলে গেলে, আর মিসমি নিজের স্বামীর ভালোবাসা, নিজের সন্তানের মুখে আম্মু ডাক শোনার জন্য এই 3টে বছর অপেক্ষা করেছি। তুমি অন্তত তো এখন আর রাগ করে থেকে এসব কথা বলো না। রাগ করার অধিকার তাদেরই থাকে যারা পরিবারের সন্তান হয় আর আপন মানুষগুলো থাকে। আমার তো আপন বলতে কেউ নেই। ভাগ্যের সেদিন মেয়েটা ছিল, নয়তো রাস্তাঘাটে কোথাও মরে পড়ে থাকতাম। তার ঠিক ছিল না। ঈশানের মুখে মরার কথাটা শুনে মিসমি জোরে জোরে ফুপিয়ে কান্না করে ওঠে আর বলতে আরম্ভ করে, দয়া করে এরকম কথা আর বলো না প্লিজ। আমি অন্যায় করেছি, তার জন্য আমাকে শাস্তি দাও। আমি স্বীকার করছি, আমি সমানভাবে দোষী। সেদিন একতরফাভাবে তোমাকে দোষারোপ করা ঠিক হয়নি। ঈশান, আমি সবাইকে সবটা বলে দিয়েছি জানো। সেদিন রাগের মাথায় এসব কিছু মানতে পারছিলাম না। রাগ জেদ মানুষকে মানুষের ভালোবাসা থেকে দূরে সরিয়ে দেয়। আপনার রাগটা আমাকে আমার পুরো পরিবারের থেকে দূরে সরিয়ে দিল। তারপরেও আমি আপনাকে দোষারোপ করছি না ম্যাডাম, কারণ এর অন্যায়ের জন্য আমি একমাত্র দায়ী। এর মাঝে মায়েশা মামুনিকে ছেড়ে দিয়ে দৌড়ে এসে বাবাইয়ের পাগুলো জড়িয়ে ধরে কান্না করে দিয়ে বলতে লাগলো, ও বাবাই, বাবাই, মরে যাওয়ার কথা বলতে হয় না, এইসব পচা কথা তুমি জানো না। ঈশান মেয়ের সামনে হাঁটু ভেঙে বসে ওর চোখের পানি মুছে দিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, তোমার বাবাই অনেক বাজে মানুষ মামুনি, সেজন্য তোমার বাবার সাথে কেউ থাকতেই চায় না। দেখো, সেজন্য আমাকে তোমাকে এখান থেকে নিয়ে চলে যেতে হয়েছিল। তোমার বাবাই এত বড় অন্যায় করেছে যার প্রায়শ্চিত্ত সারা জীবন ধরে দিলেও শেষ হবে না। তুমি তো আমার ভালো বাবাই, কে বলেছে তুমি পচা, তুমি বাজে? তুমি সবার থেকে বেস্ট বাবাই। তুমি আমাকে কত ভালোবাসো, আমি যা চাই সেটাই দাও। আমি একবার বলতেই তুমি মামুনির কাছে আমাকে নিয়ে এসেছো, তাই না বলো? তুমি কেঁদো না বাবাই, তোমার জন্য মামুনি কান্না করছে। দেখো মামুনি আমাকে কত আদর করেছে। এর মাঝে কেটে গেছে 2-3টা ঘন্টা। এই 2-3 ঘন্টার মধ্যে ঈশানের সাথে অনেকেই কথা বলার চেষ্টা করলেও ছেলেটা একবারে এড়িয়ে গেছে। বারবার করে নিজের দোষ আর ভুলটাকে সামনে টেনে এনেছে। মিসমি যতবার মেয়েটাকে কাছে নিয়েছে, ঈশান মাইশাকে যেতে দিল। মিসমি ঈশানের কাছে 1000বার মাফ চেয়েছে, কথা বলার চেষ্টা করেছে, কিন্তু ঈশান নিজেকেই দোষারোপ করেছে, ওকে তাচ্ছিল্য করে দূরে ঠেলে দিয়েছে আর বারবার মনে করিয়ে দিয়েছে সেদিন ঈশান মেয়েকে বাঁচিয়ে রাখার জন্য ওর পায়ে পর্যন্ত ধরেছিল। একজন স্বামী হয়ে স্ত্রীর পায়ে হাত দেওয়া কি খুব বেশি গর্বের কাজ ছিল? সেটা মনে করেই চোখ দিয়ে পানি পড়ছিল ছেলেটার। কথাগুলো ভাবছিল ঈশান, আর চেয়ে থেকে মেয়ে আর মায়ের ভালোবাসা দেখছে আর বুঝতে পারছিল মাইশার জন্য মিসমির মনে এই মুহূর্তে যা আছে সেটা কোনো প্রকার নাটক নয়। ঈশান প্রথমে ভেবেছিল মেয়েটা নাটক করছে, তারপর যখন শুনলো মিসমির সবটা বলে দিয়েছে তখনই মনে হলো যে অন্তত আর যাই হোক মেয়েটা নাটক করছে না। মিসমির সাথে মাইশা খুব অল্প সময়ে মিশে গেলেও ঈশানের হাতেই খাবারটা খেয়েছে। ঈশান এখনও বেডের এক সাইডে বসে মামের এমন দুষ্টু মিষ্টি খুনসুটি দেখছে। বারবার মনে হচ্ছে যদি 3টা বছর আগে মিসমি একটা বার ওকে মাফ করে দিত, বলতো ওকে প্রায়শ্চিত্ত করতে হবে, ঈশান তাও করে নিত, তাহলে হয়তো ওদের সম্পর্কটাও এরকম সুন্দর হতো। ঈশান সবার সাথেই থাকতো, কিন্তু মাঝখান থেকে কেটে গেল 4টে বছর। প্রায়শ্চিত্ত করার চেষ্টা করেও তো পারেনি, উল্টো ওকে মেয়েকে নিয়ে দূরে চলে যেতে হয়েছিল, আবার না সেই কাজেই করতে হয়। ঈশান বসে আছে,
এর মাঝখানে আম্মু রুমে আসলো। ছেলেকে এমন চুপচাপ বসে থাকতে দেখে আম্মুর পাশে বসে মাথায় হাত রেখে বলতে লাগলো, এসেছো অনেকক্ষণ হলো, চলো সকালের খাবারটা অন্তত তো খেয়ে নিবে। আমি ঠিক আছে আম্মু, আমি বাইরে গিয়ে কোথাও খেয়ে নেব। আম্মু বুঝতে পারলো ঈশান পরিবারের প্রত্যেকটা মানুষের ওপর এখনো রাগ করে আছে, তাই এরকম কথা বলছে। আম্মু একটু অসহায়ভাবে বলল, এরকম রাগ করে থাকতে হয় না আব্বু। দেখো তোমার আব্বু ভাইয়া সবাই সত্যিটা জানতে পেরেছে, শুধু তোমার একার দোষ দিয়ে তো লাভ নেই। আর যেটা হয়েছে সেটার জন্য এতগুলো দিন শাস্তি পাওয়া যায়টা যথেষ্ট। এখনও যদি মিসমি নিজের ভুলটা বুঝতে না পারে আর তোমাকে যদি আটকাতে না পারে, তাহলে আমার আর কিছু বলার নেই। তবে আমি আমার ছেলেকে আর কোথাও যেতে দিচ্ছি না। এত সব কিছু বোঝে গেল এত তাড়াতাড়ি, অথচ সেদিন তো হাজারবার মাপ চেয়েছিলাম, অনেকবার। একটা বছরে কথা বলার চেষ্টা করেছিলাম, মুখটাও তো দেখতে চাওনি কখনো। ঈশান আম্মুকে কথাগুলো বলল, কারণ আম্মু যেরকম বিহেভ করছে ঠিক তেমনটাই বলল। ঈশানের মনে হচ্ছে আম্মু সেই দিন ওকে একটা বার ফেরাতে পারত, অন্তত আম্মুর সাপোর্টটা ওর খুব বেশি প্রয়োজন ছিল। অনেক জোরাজুরির পরে ঈশান খাবার টেবিলে গেল, তবে আব্বুকে দেখে মাথা নিচু করে কোনো রকমে বসে রইল। খাবার দিতেই খাচ্ছিল না দেখে আম্মু নিজ হাতে খাবার মেখে ছেলের মুখের সামনে ধরতেই ঈশানের চোখ দিয়ে বৃষ্টির মতো পানি পড়তে লাগলো। কোনো শব্দ হচ্ছে না, ছেলেটা চুপচাপ বসে শুধু আম্মুর মুখের দিকে তাকিয়ে আছে। ভাইয়া আব্বু কি ভাবছে কে জানে। খাবার সামনে রেখে এমন কান্নাকাটি করতে হয় না, খাও আব্বু। তোমার আব্বু আর ভাইয়া আর রেগে নেই। এতদিন বাইরে থেকেছো, রাগ করে দূরে থেকেছো, সেজন্য রাগ করে আসি। ওদের জিজ্ঞেস করে দেখো। ঈশান চুপচাপ খেয়ে নিল। খাওয়া শেষ হতেই আব্বু বলতে লাগলো, এরপর কি চিন্তা করছো তুমি? তেমন কিছু চিন্তা করা হয়নি, ওখানকার চাকরিটা ছেড়ে দিয়ে এসেছি। এখানে তোমাদের যে কদিন ভালো লাগে থাকি, তারপর না হয় মাইশাকে নিয়ে দূরে কোথাও একটা চলে যাব ভাবছি। মাথা খারাপ হয়েছে তোমার? আবার কী সব কথা বলছো? মেয়েটাকে একা ওখানে নিয়ে গিয়ে কি করে দেখে রাখবে? মায়ের ভালোবাসা ছাড়া 3টা বছর ছিল, এটা কি ওর জন্য যথেষ্ট নয় বলো? আচ্ছা, বড় হয়ে যখন ও জানতে পারবে ওর আম্মুই ওকে বাঁচিয়ে রাখতে চায়নি, তখন ওর কাছে খারাপ লাগবে না? তোমরা আমাকে যখন খারাপ ভেবেছিলে, তখন আমার কাছে ঠিক যতটা খারাপ লেগেছিল যখন ও জানতে পারবে ওর আম্মুই ওর আকৃতি সৃষ্টি হওয়ার আগেই মেরে দিতে চেয়েছিল, তখন ওর কেমন লাগবে বলো? এর মাঝে কারো ফুপিয়ে ওঠার শব্দই ঈশান খেয়াল করলো। মিসমি মাইশাকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে। মিসমি মেয়েটা ফুপিয়ে উঠছে। মাইশা বারবার ওর আম্মুর চোখের পানি মুছে দিচ্ছে আর বলছে, এমন করে কান্নাকাটি করতে হয় না আম্মু। আম্মু, তুমি কাঁদলে বাবাই কষ্ট পাবে, আমার কষ্ট লাগবে। তুমি জানো না বাবাই তোমাকে কত ভালোবাসে? জানো, ওখানে না বাবাই সব সময় আমাকে বলতো যে মামনি নাকি খুব ভালো। মামনি, তুমি নাকি আমাকে অনেক ভালোবাসো, সেজন্য নাকি প্রতিদিন কান্নাকাটি করো। দেখো, এখানে আসার পর তো দেখছি তুমি খালি কাঁদছো। বাবাই, তুমি মামনিকে একটু আদর করে দাও না। আন্টি কান্না করলে আমার কত খারাপ লাগতো, সেখানে মামনি কান্না করছে, তুমি মামনিকে আদর করে দিচ্ছ না কেন? ঈশান ভেবে পেল না কি বলবে, তবে যেটা মাথায় আসলো সেটা বললে হয়তো আব্বু ভাইয়া রেগে যাবে। ঈশান মাইশাকে ওর মামুনির কাছ থেকে নিতেই মিসমি বলতে লাগলো, দোহাই তোমার, আমার মেয়েকে ভালোবাসার থেকে আমাকে আর দূরে সরিয়ে দিও না। আমার মেয়ের মুখে আমার আম্মুর একটা সোনার থেকে বঞ্চিত করো না। আমি আমি মানছি আমি অন্যায় করেছি, তার জন্য তুমি আমাকে যা শাস্তি দাও আমি মাথা পেতে নেব। তারপরেও আমাকে একটাবার একটু সুযোগ দাও ঈশান। ঈশান কোনো কথা বলল না, সেখান থেকে চলে গেল। রুমে এসে দরজা লাগিয়ে দিয়ে মাইশাকে নিয়ে বেডে শুয়ে পড়ল। অনেকটা দূর থেকে এসেছে। মাইশা বারবার রুমের বাইরে যাওয়ার চেষ্টা করলে ঈশান রুমের দরজা খুলে দিল। মেয়েটা ওর মামুনির কাছে চলে গেল। খুঁজে খুঁজে মেয়েটা এসে দেখলো মামুনি ডাইনিংয়ে বসে কাঁদছে। মেয়েটা এসে কোলের মধ্যে বসে পড়ল, মায়ের গলা জড়িয়ে ধরে রাখলো। দুপুর পেরিয়ে যেতেই ঈশানের ঘুম ভাঙতেই উঠে দেখলো দুজনে বেডের অন্য সাইডে বসে কথা বলছে, আর মিসমি মাইশাকে দুপুরের খাবারটা খাওয়াচ্ছে।
ঈশান উঠে একটা তাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে গেল। তারপর গোসল করে বের হতেই মিসমি ওকে দেখে লজ্জা পেয়ে অন্যদিকে মুখ ফিরিয়ে নিল। দিনটা এমন করেই কাটলো। ঈশানের সাথে মিসমি অনেকবার কথা বলার চেষ্টা করলেও ছেলেটা বলেনি। সন্ধ্যার মুখে আব্বু আর ভাইয়া বাসায় আসলো। মাইশা ডাইনিংয়ে বসেছিল। সে সময় ভাইয়া রুমের দিকে চলে গেলে আব্বু মেয়েটাকে দেখে এগিয়ে আসলো। কিছুক্ষণ দাঁড়িয়ে রইল পাশেই। মাইশা ভয় পাচ্ছিল। উঠে দাঁড়াতেই দাদু এবার নাতনির হাত ধরে টেনে এনে কোলের মধ্যে বসিয়ে তারপর কয়েকটা চকলেট বের করে দিতেই মাইশা অবাক হয়ে তাকিয়ে রইল। দাদু ওর কপালে একটা চুমু দিয়ে বলতে লাগলো, কি হলো, দাদুর থেকে চকলেট নেবে না? না, বাবাই বলেছে অচেনা কেউ কিছু দিলে নিতে নেই। আমি কি তোমার অচেনা হলাম? আমি তো তোমার দাদু। কেন, তোমার আব্বু মামুনের মতো আমাদের দেখায়নি তোমাকে? মাইশা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর দিল। এর মাঝে ঈশান সিঁড়ি দিয়ে নিচে নামছিল। খেয়াল করে দেখলো আব্বু মাইশার সাথে কথা বলছে। আব্বু অনেক বলার পর মাইশার চকলেটগুলো হাতে নিল। তারপর আবার ঈশানকে দেখেই বেশ খানিকটা ভয়ে বলতে লাগলো, বাবাই, দাদু না খুব ভালো। ঈশান একটু হাসার চেষ্টা করলো। আব্বু নাতনির সাথে বসে কথা বলল। রাতে খাওয়া দাওয়ার সময় খেয়াল করলো ভাইয়া ভাবি আর ওর দিকে আগের মতো তাকাচ্ছে না, বেশ স্বাভাবিক ভাবছে। ঈশানের মনে হচ্ছে এই পরিবারের সাথে হয়তো ও গত 3 বছরও ছিল। সবাই এত সহজে ওকে মেনে নিয়েছে, তাই বিশ্বাস হচ্ছে না। কারণ আজ বাদে কাল তো আবার ওর সাথে বাজে কিছু হতে পারে। মিসমির কথাবার্তা একবার বিশ্বাস করতে ইচ্ছে করছে, তো পরের বার মনে হচ্ছে সেদিনে সেই রাগী মেয়েটা এত সহজ স্বাভাবিক হওয়ার কথা না। ঈশান যতবার নিজেকে বোঝানোর চেষ্টা করছে এটা একটা ভ্রম, ততবারই মিসমি নিজেই ওর সাথে কথা বলার চেষ্টা করছে। কিন্তু ঈশানের সেই 3 বছর আগেকার ঘটনাগুলোর কথা মনে পড়ে আর বলতে ইচ্ছা করেনি, তাই ইগনোর করছে। আর মেয়েটা ততবার মন খারাপ করছে, কান্নাকাটি করছে। রাতে খাওয়া দাওয়ার পর ঈশান রুমে চলে আসলো। এসে মেয়েকে বেডে শুয়েই মেয়ে ওর আম্মুর কথা বারবার বলতে লাগলো, মামুনি ওদের সাথে শোবে না। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে লাগলো, না মামুনি, তোমার মামুনি আমাদের সাথে শোবে না, এতদিন তো শোয়নি, আজকে কেন শোবে তাহলে? এর মাঝে কেউ দরজা ঠেলে ভেতরে প্রবেশ করলো। ঈশান একবার দরজার দিকে তাকাতেই বেশ খানিকটা অবাক হলো। মিসমি গুটি গুটি পায়ে এগিয়ে এসে তারপর বেডের পাশে দাঁড়ালো। কিছু বলতে চাইছে ঈশান বুঝতে পেরে ঈশান চুপচাপ মেয়েটার মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। এর মাঝখানে মিসমি একপাশে হঠাৎ করে শুয়ে পড়তে গেলে ঈশান উঠে বসলো আর বলতে লাগলো, একে আপনি এখানে শুচ্ছেন কেন? আপনার রুমে যান। তাহলে কোথায় শোবো? আমার স্বামী সন্তান এখানে, এখানে না শুয়ে আমি কোথায় গিয়ে শোবো? ঈশান একবার মেয়ের দিকে তাকালো, অন্যদিকে মিসমি উত্তরের অপেক্ষায় আছে। তখন ঈশান একটু তাচ্ছিল্য করে হেসে বলল, গত 3 বছরে এই স্বামী সন্তান কোথায় ছিল? তখন মনে হয়নি যে স্বামীকে দূরে সরিয়ে দিয়েছেন, কিংবা একটা সুযোগ তাকে দেওয়া উচিত ছিল? সেদিন সবাই মিলে আমাকে দোষারোপ করেছেন, মানলাম আমি অন্যায় করেছিলাম, কিন্তু তার জন্য তো পরে বিয়ে করে আপনার কাছে 1000বার মাপ দিয়েছি, পায়ে পর্যন্ত ধরেছে। মাপ করার জন্য 1 বছরের শাস্তি কি যথেষ্ট ছিল না? তারপরও আমার মেয়েকে আপনার থেকে আরও 3টা বছরের জন্য দূরে সরাতে হলো। আমি ভুল করেছি, তার জন্য আমাকে যা পারো শাস্তি দাও। তারপরে দয়া করে এরকম কথা বলো না প্লিজ। আচ্ছা, আপনি আমাকে শাস্তি দিন, তারপরেও আমাকে 3টা বছর ফিরিয়ে দিন, পারবেন দিতে? ঈশান, আমি ভুল করেছি, মাফ করে দাও। এগুলো বললেই কি সব সমস্যার সমাধান হবে? যদি তাই হতো তাহলে আমিও মাপ চেয়েছি, আমাকে কেন সেদিন মাপ করতে পারেননি? মিসমি কাঁদতে লাগলো। মেয়ে এগিয়ে উঠে মাকে জড়িয়ে ধরে আর নিজেই কথা বলতে লাগলো। ঈশান বেড থেকে উঠে গিয়ে নিচে বালিশ নিয়ে চাদর নিয়ে শুয়ে পড়ল। মিসমি অবাক হয়ে গেল। অনেকবার ঈশানকে বলার পর ছেলেটা বলতে লাগলো, বউটাও আমার আর ছিল না, 3 বছরে আমি একাই শুয়েছি মেয়েকে বুকের মধ্যে নিয়ে। মেয়ে এখন তার মাকে পেয়ে গেছে, বাবার কি আর এখন তার প্রয়োজন আছে? পারলে মেয়েকেও আমার থেকে কেড়ে নিয়ে রেখে দাও এখানে, আমি একাই চলে যাই। ঈশান কথাগুলো বলেই অন্যদিকে ফিরে শুলো।
মিসমি মাইশাকে বুকের মাঝে জড়িয়ে ধরে নীরবে চোখের পানি ফেলতে লাগলো। ওকে অবহেলা করার জন্য এটা তো যথেষ্টই কারণ ছিল। তাছাড়া এতদিন ধরে ছেলেটার সাথে যা করে এসেছে তাতে কি এগুলো যথেষ্ট নয় ওকে অবহেলা করার জন্য? মিসমি সারা রাত ঘুমাতে পারেনি। ভোর রাতের দিকে উঠে মোনাজাতে হাত তুলে মেয়েটা কান্নাকাটি করেছে। ঈশান সেটা খুব ভালো করে বুঝে গেছে, কিন্তু ঈশানের এখন আর ইচ্ছা করছে না ওকে আর ভালোবাসার কথাটা বলতে। ঈশান বুঝে গেছে যে ভালোবাসলে তার কাছে এতটাও ছোট হতে নেই, যতটা ছোট হলে আপনার ভালোবাসাটা একদম ধুলোর পরিমাণ সমান হয়ে যায়। মাঝরাতে মিসমি কান্নাকাটি করে বলেছিল যেন ওকে ঈশান ভালোবাসা থেকে বঞ্চিত না করে। ঈশান জানে না কতদিন এই বাসায় থাকবে, কিংবা ওকে ভাইয়া ভাবি কিংবা আপু সহ্য করতে পারবে কিনা। আম্মুর মুখের কথা শুনে মনে হয়েছে সবাই ওকে মাফ করে দিয়েছে। গত একটা সপ্তাহ যাবৎ ঈশান বাসাতে আছে। এই একটা সপ্তাহে ভাইয়া ভাবি আপু সবাই কথা বলেছে। কথা বলার চেষ্টা করলে ঈশান বললে উল্টো নিজেই ওর কাছে দোষ স্বীকার করে, নিজের অন্যায়ের জন্য বলছে। আমি আপনার সাথে কোনো কথা বলি না, জানেন তো। যতবার আপনি জোর করে কথা বলতে আসেন ততবার আমার নিজেকেই একটা ধর্ষক বলে মনে হয়। অথচ দেখেন ওইখানে দোষটা আমার একার ছিল না। আপনিও সেদিন আজে বাজে কিছু খেয়েছিলেন, নিজের মুখে স্বীকার করেছেন। অন্তত তখন একটাবার স্বীকার করলেন না। একটা মাস যাবার পরেও তো বলতে পারতেন, তাও বলেননি। শেষে কিনা নিজের সন্তানকে মেরে ফেলার চিন্তা করেছিলেন, তাতেও আমি কিছু মনে করতাম না। অন্তত যাবার আগে তো আপনি যখন মাইশা আপনার ভেতর বেড়ে উঠছিল তখন অন্তত একটাবার বলতে পারতেন যা হয়েছে আমাকে একটা সুযোগ দিচ্ছেন। তা তো দিলেইনি না। তাহলে এখন সুযোগ দেওয়া না দেওয়ার আমি কে? আমি যেখানে নিজে একজন ভেসে যাওয়া কর্কট, সেখানে আপনাকে কী করে সুযোগ দিব ম্যাডাম? মিসমি প্রতিনিয়ত ঈশানের ভালোবাসা পাওয়ার জন্য এখন ছটফট করে। ঈশান ভাবেনি যে মেয়েটা ওকে ভালোবেসে ফেলবে। হয়তো এসবের কারণও নিজেই। মেয়ে আর মায়ের দূরত্বটাই হয়তো এই ভালোবাসার জন্য কারণ ছিল। যাই হোক, আম্মু এর মাঝে অনেকবার ঈশানকে বলেছে সবটা ঠিক করে নেওয়ার জন্য, কিন্তু মন থেকে কেন জানি আসে না। আর যতবারই মিসমির কথা ভাবে ততবারই মনে হয় দুইজন সমান দোষী হওয়ার পরেও ওকে শাস্তিটা গত 4 বছর যাবৎ ভোগ করতে হয়েছে। মেয়েটা প্রতি রাতে ওর কাছে আসার চেষ্টা করে। ঈশান 2 দিন নিচে ঘুমালেও পরবর্তীতে মিসমির কান্নাকাটিতে ওর সাথেই বেডে ঘুমাতে হয়েছে। তবে মাইশা দুজনের মাঝখানে থাকে। কিন্তু রাত শেষে যখন সকালবেলা ঘুম ভাঙে ঈশান খেয়াল করে যে মেয়েকে এক সাইডে শুয়ে রেখেই মিসমি ঈশানের বুকের মধ্যে মাথা রেখে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। প্রথম দিন দূরে সরিয়ে দিলেও পরবর্তীতে আর দূরে সরাতে ইচ্ছা করেনি। ভেবেছে আর কয়টা দিন তো এখানে থাকবে, তারপর হয়তো এই ভালোবাসার আর সুযোগটা পাবে না। এই মানুষটাকে ভালোবাসার পরও কখনো স্বইচ্ছায় ছুঁয়ে দেখতে পারেনি। কথাগুলো ভাবলেই চোখের জল গড়িয়ে পড়ে। ঈশান জানে ভালোবাসাটা খুব কঠিন, ভালোবাসা খুব ভয়ঙ্কর। এই তো ওকে এত কষ্ট সহ্য করতে হয়েছে, তবে এখন আর এসব কষ্টকে কষ্ট মনে হয় না। মাঝে আর একটা সপ্তাহ পেরিয়ে গেল। এই 2টা সপ্তাহে কেউ ওকে বাসা থেকে যেতে দেয়নি। ঈশান বুঝতে পারছে যে আম্মু ভালোবাসার কাছে ওর জেদটা ফিকে হয়ে আসছে। আর মিসমির প্রতিনিয়ত কান্নাকাটিতে বারবার মনে হচ্ছে মেয়েটাকে এবার বুকের সাথে জড়িয়ে ধরে সব কিছু ঠিক করে নিতে, কিন্তু কোনো এক বাধার কারণে পারে না। বারবার মনে হয় সেদিন এই মেয়েটাই কত বেশি কঠোর ছিল ওর জন্য, তখনই আর ওকে মাফ করতে পারে না। এর মাঝে ঈশান বাসা থেকে যাবার কথা বললে মিসমি অনেকবার কান্নাকাটি করেছে। তো 15 দিনের মাথায় সেদিন ঈশান রুমে এসে মেয়েকে ঘুম পাড়িয়েছে। মিসমি গোসল করতে গিয়েছে, ফিরে এসে দেখলো ঈশান রুমে নেই, হয়তো বাইরে বেরিয়ে গেছে। কিন্তু বেলকনির দরজাটা খোলা দেখে বুঝতে পারলো কেউ একজন এখানে দাঁড়িয়ে আছে। মিসমি গুটি গুটি পায়ে হেঁটে এগিয়ে আসলো, তারপর খেয়াল করে দেখলো ঈশান সামনের দিকে তাকিয়ে কিছু একটা ভাবছে। মিসমি ওর পাশে গিয়ে দাঁড়ালো। ঈশান আর চোখে একবার তাকিয়ে থেকে চোখ জোড়া ফিরিয়ে নিতেই মিসমি কিছু বলার চেষ্টা করেও পারছিল না।
কোনো এক ভয়ে। তখন ঈশান বলতে লাগলো, আগে তো কত বাজে বাজে কথা মুহূর্তেই বলে ফেলতেন, এমন কোনো কথা ছিল না যেন আপনার মুখ দিয়ে বের হতো না। তাহলে এখন আবার এত আমতা আমতা করার মানে কি? মিসমি অসহায় চোখে তাকালে ঈশান আবারও তাচ্ছিল্য করে হেসেই বলতে লাগলো, ভয় নেই, আপনাকে বকাঝকা কিংবা রাগ যে দেখাবো না, এগুলো আমার দ্বারা হয় না। আমি রাগ অভিমান গত 4টা বছর আগেই ভুলে গেছি। এসব করার জন্য অধিকার লাগে, আমার সেই অধিকারটা নেই। আমি আমার দোষ স্বীকার করে নিয়েছি। আমি একাই দোষী ছিলাম। আমি কাউকে কষ্ট দিয়ে কিংবা কাউকে দোষ দিয়ে নিজে পার পেয়ে যেতে চাইছি না। আমি যেমন ছিলাম তেমনই আছি। এখন হয়তো সুযোগ পেলে আপনার উপর ঝাঁপিয়ে পড়তে পারি। আপনার কি একটু ভয় লাগছে না ম্যাডাম? ঈশানের কথাতে মিসমি ফুপিয়ে কেঁদে উঠল, সাথে সাথে তাকিয়ে রইল। এইসবে আবার কাদার কি হলো? একটা সময় তো ওকে কতবার এসব আজে বাজে কথা বলেছে, তার ঠিক নেই। আপনার মনে আছে একটা সময় এইসব কথা আপনি প্রতিনিয়ত আমাকে বলেছেন? কই, আমি তো তখন কাঁদিনি, কারণ আমি একটা পুরুষ মানুষ ছিলাম। তাই তো আর পুরুষ মানুষের অনুভূতি থাকতে নেই। সেজন্য আপনি প্রচুর পরিমাণে অবহেলা, অযত্ন আর অনাদরে দূরে ঠেলে দিয়েছিলেন, তাই না ম্যাডাম? ঈশান একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। এর মাঝখানে মিসমি হুটহাট করে পায়ের কাছে বসে পড়ে, পা দুটোকে শক্ত করে জড়িয়ে ধরে বাচ্চাদের মতো হাউমাউ করে কাঁদতে লাগলো। ঈশান কিছুক্ষণ চুপ করে রইল, তারপর মেয়েটাকে ছাড়ানোর চেষ্টা করতেই এর মাঝখানে মাইশা উঠে গেল। তারপর বেলকনিতে এসে বাবা মাকে এভাবে দেখে নিচেও কেঁদে ফেলল। মাইশা মামুনিকে এভাবে পা জড়িয়ে ধরে কাঁদতে দেখে ওর বাবার কাছে গিয়ে বাবার একটা পা ধরে নাড়িয়ে বলতে থাকে, বাবাই, ও বাবাই, তুমি মামনিকে কি বলেছো? দেখো মামনি কষ্ট পাচ্ছে, কান্না করছে। তুমি না ভালো বাবাই, তাহলে মামনিকে এত কষ্ট কেন দিচ্ছ? মামনিকে কষ্ট দিলে আমার খারাপ লাগে। তুমি জানো না মামনি কাঁদলে ভালো লাগে না? তুমি মামনিকে বলে দাও না মামনি যেন না কাঁদে। পিছনে মরে যাবো, তোমাকে ছাড়া একটুও থাকতে পারবো না। বিশ্বাস করো, এই 3টা বছরে আমি নিজেকে ঠিক কতটুকু অপরাধী ভেবেছি। যতটুকু যতটুকু তুমি ভেবেছিলে তার থেকে দ্বিগুণ আমি ভেবেছি। তুমি ফিরে আসলে একটা বার তোমাকে জড়িয়ে ধরবো, কিন্তু সেই সুযোগটাই তুমি আমাকে দিচ্ছ না। এই একটা বার আমাকে মাফ করে দাও, কথা দিচ্ছি আর আর কখনো এরকম ভুল করবো না। একটা সুযোগ দাও, তোমার বুকে আমাকে একটু ঠাঁই দাও। আমি রাতে ঘুমাতে পারি না, শুধু তোমার বুকে ঘুমাবো বলে। মেয়ে আর মা দুজনেই ফুপিয়ে কাঁদতে লাগলো। এর মাঝখানে আম্মু আর ভাবি রুমে আসলো। ঈশান ওদের প্রবেশ করতে দেখেই মিসমিকে জোর করে পা থেকে ছাড়িয়ে নিয়ে উঠিয়ে দাঁড় করালো। এবার কাঁদতে কাঁদতে সবটাই বলতে তখন আম্মু ঈশানকে বলতে লাগলো, আব্বু, রাগ জেদ করে থাকলে সম্পর্কটা শুধু শুধু নষ্ট হবে, আর তুমিও মেয়েকে নিয়ে দূরে চলে গেলে মেয়ের মায়ের থেকে দূরে গিয়ে ভালো থাকতে পারবে না। তোমার চোখেই বলে দিচ্ছে, তুমি এখনও মেয়েটাকে ভালোবাসো, তাহলে কেন মেনে নিচ্ছ না? অন্তত তো এবার রাগ করে থেকো না, মেয়ে বড় হচ্ছে এখনও। যদি জেদ করে বাবা মা আলাদা থাকে তাহলে দিন শেষে ও জানতে পারবে সবটা। এগুলো ওকে জানতে দিও না। যেটা হয়েছে সেটা ভুলে যাও। অন্তত তো এবার দুজনে একসাথে থাকার চেষ্টা করো। আর যা হয়েছে তার জন্য সবারই দোষ গুণ, সবাই ভুল করে মাফ করে দিয়ে এবার অন্তত তো সবটা ভুলে যাও। ভাবিও অনেকবার রিকোয়েস্ট করলো। শেষে ঈশান বলতে লাগলো, ঠিক আছে, তোমার নাতনিকে একটু নিয়ে যাও, আমি দেখছি। ঈশানের কথাতে আম্মু একটা মুচকে আসলো। তারপর মাইশাকে নিয়ে চলে যেতে ঈশান এবার মিসমির সামনে এগিয়ে আসলো। ভাবলো রাগ করে থেকেই বা কী হবে, আর রাগ করে থেকে সত্যি সত্যি সম্পর্কটা নষ্ট হবে। আর মেয়েটা এই বাসায় আসার পর থেকে যতবার ওর কাছে কান্নাকাটি করেছে ততবার বলেছে ওকে ছাড়া বাঁচতে পারবে না। মিসমির মতো ঈশানও যদি ভুল করে তাহলে অন্যায়টা ওরও হবে। কথাগুলো ভেবেই মিসমির চোখের পানি মুছে দিল। সাথে সাথে মেয়েটা ওকে ঝড়ের গতিকে জাপটে জড়িয়ে ধরে ঈশানের বুকের মধ্যে মাথা রেখে ফুপিয়ে কাঁদতে লাগলো। মেয়েটা ঈশানের শার্টটা 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরে কাঁদছে। ঈশান ওর মাথায় হাত বুলিয়ে দিতেই মিসমি বলতে লাগলো,
আমাকে ছেড়ে কোথাও যেও না। তুমি দূরে চলে গেলে আমি সত্যি হয়ে যাব। তার আগে তোমাকে আর 2-3টা বেবির আম্মু বানিয়ে দিই, কি বলো? ঈশানের কথাতে মিসমি থমকে গেল। তারপর হঠাৎ বুঝতে পারলো ঈশান কিসের কথা বলছে। ছেলেটা চুপ করে আছে দেখে মিসমি ফুপিয়ে উঠতে লাগলো। একটু বাদে ঈশান মিসমিকে ছাড়িয়ে নিয়ে মুখের দুই পাশে হাত রেখে ওর চোখের পানি মুছে দিয়ে কপালে একটা চুমু খেলো। মিসমি ঈশানের স্পর্শ পেতে খানিকটা কেঁপে উঠল। শার্টের কলারটা দুই হাতে খামচে ধরতে ঈশান মেয়েটার সাথে কপালে কপাল ঠেকিয়ে রাখলো। ভালো থাকুক ভালোবাসা। দেখা হচ্ছে অন্য কোনো দিন, অন্য কোনো গল্পে। ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।